এখানে দিচ্ছি আমি জিঙ্ক। দেখো সঙ্গে সঙ্গে দেখো হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, দেখো হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জিঙ্ক, জিঙ্ক দিচ্ছি। দেখো এটাতে জিঙ্ক, দেখো দুটো থেকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। দেখো 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 কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে না, দেখো ফুটছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লিটমাস অ্যাসিড দ্রবণে কেমন হয়ে যায়, লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়। কখনোই ভুলবে না। আরো দিচ্ছি, দেখো আরো দিচ্ছি, আরো দিচ্ছি। দেখো দেখো ভালো করে দেখো নীল কালার, হ্যাঁ এর মধ্যে গিয়ে কেমন কালার হয়ে যাচ্ছে লিটমাস, কেমন কালার হয়ে যাচ্ছে বলো, কেমন কালার হয়ে যাচ্ছে, কেমন কালার। এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফিনপথ্যালিন দিয়ে দিচ্ছি। দেখো ওয়াও কেমন কালার হয়ে গেল, কেমন কালার হয়ে গেল বলো। হ্যাঁ গোলাপি বর্ণ, দেখো গোলাপি বর্ণ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা দিই তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন। আমার হাতে রয়েছে নাইট্রিক অ্যাসিড এবং এই হাতে রয়েছে কি কপারের কুচি, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এবং আমি এখানে কপার দিয়ে দিলাম। দেখো বাদামি বর্ণের গ্যাস বেরোচ্ছে, এই বাদামি বর্ণের গ্যাসটা হচ্ছে NO2 গ্যাস। আমি কিন্তু জিঙ্ক দিয়েছি, কপার দিইনি, তোমরা দেখতে পেয়েছো কপার কিন্তু আমি দিইনি, আমি কি দিয়েছি জিঙ্ক দিয়েছি। তাহলে জিঙ্কের সাথে যদি আমরা HNO3 এর বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে, NO2 গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। দেখতে পাচ্ছ বাদামি বর্ণে NO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ক্লাস 9 এর অ্যাসিড বেস সল্ট অর্থাৎ অ্যাসিড, ক্ষার এবং লবণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ভীষণ মজাদার ক্লাস হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এবং আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু চোখের সামনে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে করে পড়াবো এবং তোমাদেরকে দেখাবো যে কোনগুলো অ্যাসিড, অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য, অ্যাসিড হলে আমরা অ্যাসিড থেকে কি কি আমরা বিষয় জানতে পারি, ক্ষার থেকে কি কি বিষয় আমরা জানতে পারি, সব কিছু আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে এবং এই ক্লাসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অ্যাসিড, তো দেখো অ্যাসিড কাকে বলে, ঠিক আছে, অ্যাসিড কাকে বলে। তোমরা দেখবে বাড়িতে ফুচকা খাও না, ফুচকা, হ্যাঁ তোমরা লেবু খাও, লেবু খাও, অ্যাপেল খাও, আরও অনেক কিছু খাবার খাও যেগুলো স্বাদ তোমরা কেমন পাও, টক। অর্থাৎ অ্যাসিড আমরা স্বাদের সাহায্যে, আমরা ইন্দ্রিয়ের সাহায্যে কিভাবে বুঝবো, আমরা জিহ্বার সাহায্যে কিভাবে বুঝবো, অ্যাসিড হলো তারা যাদের স্বাদ কি টক, যারা টক হয়। এবং ক্ষার কিভাবে চিনবো স্যার, ক্ষার, আচ্ছা দেখবে তোমরা জামা কাপড় কাচার পরে কোনোদিন বাড়িতে যে ডিটারজেন্ট থাকে সেই ডিটারজেন্টটাকে জলে গুলে তুমি একটু হাত দিয়ে ভালো করে মানে ঘাঁটবে, ঘাঁটলে দেখবে হাতটা দেখবে পিচ্ছিল হয়ে গেছে, তুমি একটা হাত থেকে আরেকটা হাত দেখবে স্লিপ করে যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হলো কি, ক্ষার কেমন হয়, ক্ষার হয় পিচ্ছিল টাইপের। আর অ্যাসিড কেমন হয়, অ্যাসিডের স্বাদ টক এবং ক্ষারের স্বাদ কেমন কষা কষা টাইপের। দেখবে তোমরা দেখবে যে কাঁচা পেয়ারা খেলে দেখবে কেমন একটা কষা কষা লাগে, মানে পেয়ারাটা পরিপুষ্ট হয়নি বা পাকেনি, একেবারে সদ্য ছোট ছোট পেয়ারা রয়েছে, সেই সময় একটা কষা কষা স্বাদ হয়। বা তুমি সুপারিকে কামড়ালে দেখবে কেমন একটা কষা টাইপের হয়, একটা কষা স্বাদ, ঠিক আছে। হ্যাঁ তো এই হলো বিষয়। তো চলো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে অ্যাসিড কারা, ক্ষার কারা। প্রথমত আমরা স্বাদের সাহায্যে দেখছি, যে স্বাদের সাহায্যে দেখছি অ্যাসিড কেমন, অ্যাসিডের স্বাদ হলো টক, ক্ষার কেমন কষাটে বা কষা টাইপের, কষা। দারুণ মজার ক্লাস হতে চলেছে, ঠিক আছে, সবাই অপেক্ষা করো। তোমাদের জন্য অনেক কিছু আমিও তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলোর জন্য ওয়েট করো। আমিও সেগুলো পড়ানোর জন্য ভীষণ আগ্রহী হয়ে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদেরকে একেবারে জাদুর মতো, ম্যাজিকের মতো অ্যাসিড, ক্ষার, লবণ পড়াবো, ঠিক আছে। দেখো দেখবে বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল থেকে নীল হয়ে যাচ্ছে, নীল থেকে হলুদ, হলুদ থেকে সবুজ, বিভিন্ন রকম কালার হয়ে যাচ্ছে। দেখো আপেলের মধ্যে কি থাকে, আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড এবং আপেলের স্বাদ দেখবে সম্পূর্ণ মিষ্টি না হলে কিছুটা একটু টক টক টাইপের স্বাদ থাকে। লেবুর মধ্যে কি থাকে, সাইট্রিক অ্যাসিড, তাই লেবু টক। ক্ষার কেমন হয়, ক্ষার কেমন, ক্ষার হলো পিচ্ছিল এবং অ্যাসিড কেমন টক এবং পিচ্ছিল নয়, অ্যাসিড নর্মালি যেমন লিকুইড হয়। চলো নেক্সট আমরা দেখব যে অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের ডেফিনেশনটা কি, ঠিক আছে। তো চলো এটাকে একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে। খুবই সহজ করে ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাবো। দেখো বিজ্ঞানী আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা। বিজ্ঞানী আরহেনিয়াস ছিলেন একজন বিজ্ঞানী। তিনি বিভিন্ন গবেষণার মাধ্যমে অ্যাসিডের ডেফিনেশন দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে সকল পদার্থ জলীয় দ্রবণে, এই ওয়ার্ডটা কিন্তু তিনি ব্যবহার করেছিলেন, যে সকল পদার্থ জলীয় দ্রবণে
জলে আয়নিত হয়ে জলের মধ্যে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসাবে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। ব্যাপারটা ভালো করে বুঝে নাও। দেখো HCl, এই HCl একে যদি আমরা জলের সাথে বিক্রিয়া ঘটাই, শুধু শুধু কিন্তু হবে না, জলের মধ্যে যদি আমরা HCl কে দিয়ে দিই, দেখো HCl এই H ভেঙে গেলে কি উৎপন্ন হবে? H প্লাস। আর এই Cl ভেঙে গেলে কি উৎপন্ন হবে? মাইনাস। আর তার সঙ্গে কি আছে? জল। এবং এই জলের উপরে কি আছে? জলের অক্সিজেনের উপরে ইলেকট্রন রয়েছে। ফলে এই H প্লাস ও একা একা থাকতে পারবে না, ও জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে Cl মাইনাস আর H3O প্লাস উৎপন্ন করবে। ঠিক আছে? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে জলীয় দ্রবণের মধ্যে H প্লাসের কি অস্তিত্ব আছে, তুমি কি বলবে? না। H প্লাস কি হিসাবে থাকে? ও H প্লাস জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে H3O প্লাস তৈরি করে। তাহলে বোঝা গেল? অর্থাৎ HCl আরহেনিয়াসের মত অনুযায়ী HCl তখনই অ্যাসিডের মতো আচরণ করবে যদিও জলের মধ্যে মিশে যায়, এবং এই জলের মধ্যে মিশে গিয়ে কি হবে? HCl ভেঙে গিয়ে H প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন করবে, এবং সেই H প্লাস জলের সঙ্গে যুক্ত, দেখো জল H2O ছিল, আর একটা হাইড্রোজেন জলের সঙ্গে যুক্ত হয়ে গেছে H3O প্লাস আর Cl মাইনাস। দেখো যখন কোনো একটা যৌগকে আমরা ভাঙি তখন একটা প্লাস একটা মাইনাস হয়। তোমরা যখন বড় হলে তখন বুঝতে পারবে যে কোনটা মাইনাস কোনটা প্লাস হয়। ক্লোরিন মাইনাস হয়, এটা তোমরা এখন জেনে রাখো। তাহলে HCl ভেঙে গেলে H প্লাস Cl মাইনাস হলো, এবং এই H প্লাস জলের সঙ্গে যুক্ত হয়ে H3O প্লাস হলো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে H প্লাসের কিন্তু কখনোই কি থাকে? তার H প্লাস আয়ন হিসাবে কিন্তু অস্তিত্ব থাকে না। সে সর্বদা জলের সঙ্গে বিক্রিয়া করে H3O প্লাস হিসাবে অবস্থান করে। অর্থাৎ যেটাই H3O প্লাস সেটাকেই আমরা বলবো কি? H প্লাস। এবং এই H3O প্লাসের নাম কি? একে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন। এরকম আরো কিছু অ্যাসিড HNO3 দেখো HNO3 ও ভেঙে গেলে কি হবে? H প্লাস NO3 মাইনাস। H2SO4 ভেঙে গেলে কি হবে? আমি এখানে লিখে দিচ্ছি, দেখো H2SO4 ভেঙে গেলে কি হবে? 2H প্লাস, তার সাথে উৎপন্ন করবে SO4 মাইনাস 2। দেখো দুটো H2 মানে কি? এখানে কটা হাইড্রোজেন আছে? এখানে দুটো হাইড্রোজেন আছে। আর যেহেতু সালফিউরিক একটা অ্যাসিড, তাহলে হাইড্রোজেন দুটো কি হয়ে যাবে? H প্লাস হিসাবে থাকবে। তাহলে H প্লাস, আর এখানে কি হয়ে গেল? SO4 মাইনাস 2। দেখো তোমরা মনে মনে হয়তো ভাবছো যে স্যার SO4 এর উপরে মাইনাস 2 কেন হলো? ভালো করে শোনো, যখন কোনো অণু ভেঙে যায়, যখন কোনো অ্যাসিড হোক বা ক্ষার হোক বা কোনো অণু যখন ভেঙে যায়, ওদের মোট যে চার্জগুলো তৈরি হয় সেই চার্জের সমষ্টি শূন্য। দেখো দুটো হাইড্রোজেন ছিল বলে আমি দুটো H প্লাস দিয়েছি, আর SO4 এর উপরে তাহলে কি হয়? মাইনাস 2। তাহলে একটা হাইড্রোজেনের চার্জ কত? প্লাস 1। তাহলে দুটো হাইড্রোজেনের চার্জ এখানে কত? প্লাস 2। আর SO4 এর উপরে কত আছে? মাইনাস 2। তাহলে মোট কত হয়ে যাবে? মোট হয়ে যাবে 0। তার মানে তোমরা এটা মনে রাখবে এক্সট্রা পয়েন্ট, যে কোনো একটা অণুর মধ্যে যখন তাকে আমরা ভেঙে দিই তখন তাদের মধ্যে যে চার্জ তৈরি হয় সেই চার্জের সমষ্টি কিন্তু অলওয়েজ 0 হয়। তাহলে বোঝা গেল? এই অ্যাসিটিক অ্যাসিড এও ভেঙে গেলে কি উৎপন্ন করবে? এই যে হাইড্রোজেনটা আছে এটা CH3COO মাইনাস, আর তার সাথে উৎপন্ন হবে H প্লাস। তাহলে এখানে যাদেরকেই রেখেছি আমরা প্রত্যেকে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস, যেটাকে H3O প্লাস হিসাবে পাওয়া যায়। তাহলে প্রথমে ওরা H প্লাস উৎপন্ন করছে, সেটা আবার জলের মধ্যে গিয়ে H3O প্লাস করছে। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, তো চলো, বোঝা গেল তাহলে নিশ্চয়ই। চলো নেক্সট, অ্যাসিড। তাহলে যারা H প্লাস ছাড়ে তারা অ্যাসিড। দেখো এখানে পরের পয়েন্টটা আছে, প্রকৃতপক্ষে জলীয় দ্রবণে মুক্ত H প্লাস আয়নের কোনো অস্তিত্ব নেই। H প্লাস একা একা থাকতেই পারে না, ও থাকতে গেলে ও খুব ভয় পায়, ও একা একা থাকতে পারে না, খুব ভয় পায়, ও সবসময় জলের সঙ্গে থাকতে চায়, জলের সঙ্গে। তাই H প্লাস এর আয়নের কোনো অস্তিত্ব, একা একা কোনো অস্তিত্ব নেই। যেমন তোমরা কি করো, ছোটবেলায় একা একা কোথাও যেতে চাও, মেলা হোক বা কোথাও বাইরে বাজারে হোক, তুমি কার সঙ্গে যাও? বাবা অথবা মায়ের সাথে। তাহলে H প্লাস ও তো খুব ছোট, H প্লাস হচ্ছে খুবই ছোট। হাইড্রোজেন কোথায়? সবচেয়ে 1 নম্বর। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। যতগুলি প্রকৃতিতে মৌল আছে হাইড্রোজেন হচ্ছে সব
সে ছোট ছোট বাচ্চা, হাইড্রোজেন ছোট বাচ্চা, তাই ও ছোট বাচ্চা হলে ও কি একা একা থাকতে পারে নাকি? ও কি হবে, ও যখন ও সবসময় জলের সঙ্গে থাকতে চায়, তাই এখানে বলা হচ্ছে কি প্রকৃতপক্ষে জলীয় দ্রবণে মুক্ত H প্লাস আয়ন এর অস্তিত্ব নেই। ওই H প্লাস আয়ন জলীয় দ্রবণে একটি জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সোনিয়াম আয়ন রূপে অবস্থান করে। কেমন তাহলে, যেটা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম, H প্লাস প্লাস জল H3O প্লাস। ওকে, তাহলে এবার তাহলে বোঝা গেল নিশ্চয়ই। তাহলে জলে তাহলে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে H প্লাস আয়নের জলীয় দ্রবণের অস্তিত্ব নেই কেন? কারণ ও জলের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। চলো ক্ষার বলছে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন তৈরি করে তাদেরকে আমরা কি বলবো? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন হিসাবে কেবলমাত্র OH মাইনাস আয়ন দেয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ক্ষার বলি। যেমন দেখো NaOH, এই NaOH ভেঙে গেলে কি হবে? OH আছে না, তাহলে এ কি হবে? Na প্লাস, আর তার সাথে উৎপন্ন করবে কি? OH মাইনাস। এবার মনে হচ্ছে যে স্যার আপনি কি করে এই Na প্লাস গুলোকে ভেঙে দিচ্ছেন? দেখো আমি এইভাবেই ভাঙছি। Na থাকলে সোডিয়াম সবসময় প্লাস হয়, সোডিয়াম সবসময় কি হয়? তোমরা ক্যাটায়ন অ্যানায়ন পড়েছো না? সোডিয়াম সবসময় কি হয়? প্লাস হয়। তাহলে Na প্লাস OH মাইনাস। KOH ভেঙে গেলে কি হয়? KOH ভেঙে গেলে K প্লাস OH মাইনাস। তাহলে এরা প্রত্যেকে কি উৎপন্ন করছে? ক্ষার উৎপন্ন করছে, OH। তাই এদেরকে আমরা কি বলবো? এই OH উৎপন্ন করার ফলে যারা উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলি? ক্ষার বলি। তাহলে NaOH COH এর হোল টু এরা জলীয় দ্রবণে আয়নিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। কেন করে বুঝতে পারছো তো? সোডিয়াম কি হয়? প্লাস হয়ে যায়। আমি বললাম কি অপরটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, OH মাইনাস। তাই এই যৌগগুলিকে আমরা কি বলি? ক্ষার বলে থাকি। ওকে, চলো নেক্সট। আরহেনিয়াসের সীমাবদ্ধতা। কি সীমাবদ্ধতা স্যার? দেখো আরহেনিয়াস বলেছিল জলীয় দ্রবণটা কিন্তু প্রয়োজন, তবেই ও H প্লাস আয়ন উৎপন্ন করবে বা OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। কিন্তু জলীয় দ্রবণ যেমন HCl, আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী HCl কেবলমাত্র জলীয় দ্রবণে অ্যাসিড রূপে কাজ করে। কিন্তু HCl কে যদি আমরা কেরোসিনের মধ্যে ডুবিয়ে দিই, HCl কে যদি আমরা কোনো অ্যাসিডের মধ্যে, কোনো ডিজেল, কেরোসিন, পেট্রোল, বেনজিন যারা জল নয় এমন কোনো দ্রাবকের মধ্যে যদি আমরা ডুবিয়ে দিই তাহলে অ্যাসিড নয়। এটা কি বলেছিল বিজ্ঞানী আরহেনিয়াস। তাই এটা ছিল কিন্তু HCl তো অ্যাসিড যেখানেই দিই না কেন। তাই অজলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাট HCl কেবলমাত্র জলীয় দ্রবণে অ্যাসিড রূপে কাজ করে, কিন্তু টলুইন, বেনজিন এই সমস্ত জায়গায় অ্যাসিড রূপে কাজ করে না। কিন্তু এই বিষয়টা সত্যি নয়, কারণ HCl তো অ্যাসিড, HCl অ্যাসিড। বোঝা গেল কি বললাম? তাহলে আরহেনিয়াসের মত অনুযায়ী অ্যাসিড কেবলমাত্র জলীয় দ্রবণে সে অ্যাসিডের মতো আচরণ করবে, অন্য জায়গাতে নয়, অজলীয় দ্রবণে নয়। এটাই ছিল কি? আরহেনিয়াসের সীমাবদ্ধতা। চলো নেক্সট। এবার দেখো অ্যাসিড আছে না, দেখো কিছু তীব্র অ্যাসিড আছে, কিছু মৃদু অ্যাসিড আছে। যেমন যদি HCl এর কথা আমরা বলি, HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। সেগুলো যদি তোমার হাতে পড়ে না, হাত জ্বলে যাবে, চামড়া উঠে যাবে, ভীষণ কষ্ট হবে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনিগার। দেখবে বাড়িতে মায়েরা যখন আচার তৈরি করে সেই আচারের মধ্যে দেয় অ্যাসিড, আচারের মধ্যে দেয় অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার, বা লেবুর মধ্যে যে অ্যাসিড আছে সেগুলো আমরা খাচ্ছি, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? তাহলে এগুলো হলো মৃদু অ্যাসিড। আর তীব্র অ্যাসিড কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং আমাদের জন্য খুবই ক্ষতিকারক, এগুলো তীব্র অ্যাসিড। তাহলে দেখো তীব্র অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে
সম্পূর্ণরূপে আয়নিত হয়ে বেশিরভাগ H+ আয়ন উৎপন্ন করে। অর্থাৎ যে সকল অ্যাসিড অনেক বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, ওর মধ্যে যতগুলো H+ ছিল সবগুলো ভেঙে গেছে, প্রচুর পরিমাণে H+ আয়ন উৎপন্ন হয়েছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো তীব্র অ্যাসিড। যেমন কারা? HCl, HNO3, H2SO4 প্রভৃতি। মৃদু অ্যাসিড কারা? যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে না, কম পরিমাণে বা আংশিকভাবে বিয়োজিত হয়। কিরকম? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো HCl, জাস্ট কথার কথা একটা HCl, আর এখানে মনে করো আছে CH3CH। মনে করো আমি এখানে 5 গ্রাম CH3CH নিয়েছিলাম, তাহলে মনে করো 5 গ্রামের মধ্যে 3 গ্রাম অ্যাসিড ভেঙে গেছে, মানে H+ আয়ন উৎপন্ন করেছে, বাকি 2 গ্রাম করেনি, মানে কি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়নি। আর মনে করো HCl, আমি এখানে 5 গ্রাম HCl নিয়েছিলাম, মনে করো 5 গ্রাম HCl সবগুলো ভেঙে গিয়ে H+ আয়ন উৎপন্ন করে দিয়েছে, তাহলে কোনটা তীব্র অ্যাসিড? HCl। এবার মনে হতে পারে যে স্যার আমি কি করে দেখে বুঝবো এটা তীব্র না মৃদু? তবে এটা তো তোমাকে মুখস্থ করতে হবে, তুমি এটা মুখস্থ করবে, ঠিক আছে? HCl, HNO3, H2SO4 এই তিনটের নাম মনে করলেই হবে। যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয় এবং দ্রবণে কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, তাদেরকে কি বলে? তাদেরকে বলে মৃদু অ্যাসিড। ওকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড HCN, H2CO3 এগুলো। তীব্র ক্ষার যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যতগুলি ক্ষার মানে যৌগটা যত পরিমাণে ছিল সবই বিয়োজিত হয়ে গেছে, গিয়ে সবগুলো OH- আয়ন উৎপন্ন করেছে, তাদেরকে আমরা তখন কি বলবো? তাদেরকে আমরা বলবো কি? তীব্র ক্ষার। আর যদি কিছুটা অল্প পরিমাণে বিয়োজিত হয় আর অল্প পরিমাণে বিয়োজিত না হয়, তাদেরকে আমরা কি বলবো? মৃদু ক্ষার। তাহলে যে সমস্ত ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে বেশি সংখ্যক OH- আয়ন উৎপন্ন করে তাদেরকে তীব্র ক্ষার বলে। যেমন NaOH, KOH এগুলো তীব্র ক্ষার। মৃদু ক্ষার কারা? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এরা মৃদু ক্ষার কেন? এরা মৃদু ক্ষার এই কারণে, কারণ এরা সম্পূর্ণরূপে ভাঙে না, কিছু পরিমাণে ভাঙে, কিছু মোট পরিমাণের মধ্যে কিছু পরিমাণে বিয়োজিত হয়, তাই এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা মৃদু ক্ষার বলি। তুমি মৃদু ক্ষারের উদাহরণ তোমরা কয়েকটা মনে রেখো। তাহলে আরো একবার বলে দিচ্ছি, তীব্র অ্যাসিড যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা তীব্র অ্যাসিড বলি। HNO3, H2SO4 যারা আংশিক পরিমাণে অল্প পরিমাণে বিয়োজিত হয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মৃদু ক্ষার। আর মৃদু অ্যাসিড। আবার তীব্র ক্ষার যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে তারা তীব্র ক্ষার। যারা আংশিক পরিমাণে অল্প পরিমাণে বিয়োজিত হয়ে OH- আয়ন তৈরি করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মৃদু ক্ষার। উদাহরণগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রেখো। চলো নেক্সট, নির্দেশক। এইটার অপেক্ষায় ছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্দেশক, দেখো এই নামের মধ্যেই লুকিয়ে আছে নির্দেশক, কিছুকে নির্দেশ করছে। এর কাকে নির্দেশ করবে? কাকে নির্দেশ করবে? দেখো কি হয়, লবণ হয় কি, লবণ কি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। আমরা যখন অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া করি, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে, তার বেশি পরিমাণে কিন্তু বিক্রিয়া করবে না। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড এবং একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষার যখন বিক্রিয়া করে, আমি কি করে বুঝবো যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে? আমি কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো কি? যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া, আমি যতগুলো অ্যাসিড দিয়ে দিলাম যতগুলো ক্ষার দিয়ে দিলাম এমনটা নয় যে বিক্রিয়া করে দেবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডের সাথে কিছু নির্দিষ্ট পরিমাণ ক্ষারের বিক্রিয়া হয়। আমি মনে করো 10 ml অ্যাসিড 10 ml ক্ষার দিলাম, বা 50 ml অ্যাসিড 50 ml ক্ষার দিলাম, কিন্তু সেই অ্যাসিড 50 ml অ্যাসিডের কিন্তু 50 ml ক্ষারের সাথে বিক্রিয়া করার ক্ষমতা নেই। দেখা যাচ্ছে 50 ml অ্যাসিড 25 ml ক্ষারের সাথে বিক্রিয়া করে। তাহলে আমি কি করে বুঝবো যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে? বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে, যে আর বিক্রিয়া অ্যাসিড আর ক্ষারের আর বিক্রিয়া হচ্ছে না। অর্থাৎ আমরা এই নির্দেশকগুলি ব্যবহার করি যে মুহূর্তে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, যে মুহূর্তে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। মনে করো 50 ml আমি কি নিয়েছিলাম? 50 ml আমি অ্যাসিড নিয়েছিলাম, 50 ml অ্যাসিড। এবার তার সাথে মনে করো 100 ml আমি ক্ষার দিয়েছিলাম, 100 ml ক্ষার দিয়েছিলাম। এইবার বিষয় হলো 50 ml অ্যাসিড ধরো বিক্রিয়া করে 25 ml
ক্ষারের সাথে। তাহলে আমি এর মধ্যে মনে করো 50 ml অ্যাসিড আছে, আর আমি এখানে কি দিচ্ছি, এবার ক্ষার আমি দিচ্ছি 100 ml ক্ষার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই 50 ml অ্যাসিড বিক্রিয়া করবে কত ml ক্ষারের সাথে, 25 ml, আমি কথা ধরে নিচ্ছি 25 ml ক্ষারের সাথে। তাহলে তার বেশি ক্ষার আসলেও কোনো লাভ নেই, কারণ বিক্রিয়া আর করবে না। তাহলে আমি কি করে বুঝবো যে 50 ml ক্ষারের সাথে 25 ml ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে? অর্থাৎ একটা অ্যাসিড এবং ক্ষারের একটা রাসায়নিক বিক্রিয়া কোন মুহূর্তে নিউট্রালাইজড, প্রশমন হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে যাচ্ছে রিয়াকশন, সেইটাকে বোঝার জন্য নির্দেশক ব্যবহার করা হয়। এই নির্দেশক ব্যবহার করলে কি হয়, যখন অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, প্রশমন হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে যাচ্ছে, সহজ ভাষাতে কমপ্লিট হয়ে যাচ্ছে বিক্রিয়া, তারপরে এই পয়েন্টটাকে কোন পয়েন্টে কোন সময়ে কত এমএল পরিমাণ অ্যাসিডের সাথে কত এমএল পরিমাণ ক্ষারের বিক্রিয়া হলে বিক্রিয়াটা প্রশমিত হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া, সেই পয়েন্টটাকে বোঝার জন্য নির্দেশক ব্যবহার করা হয়। আমি কোনো অ্যাসিডের সাথে, মনে করো একটা উদাহরণ নিই, মনে করো এখানে আমি কি নিয়েছি, এখানে আমি কি মনে করো অ্যাসিড নিয়েছি, এখানে আমার কি আছে, এখানে আমার অ্যাসিড আছে, অ্যাসিড মনে করো, এখানে আমি নিয়েছি H2, মনে করো NaOH, ক্ষার নিয়েছি NaOH এখানে, আর উপর থেকে মনে করো দিচ্ছি কি, এখানে দিচ্ছি H2SO4। এইবার এর মধ্যে আমি একটা ইন্ডিকেটর বা নির্দেশক যদি মিশিয়ে দিই, যখনই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে যে ইন্ডিকেটর বা তৃতীয় একটা পদার্থ, নিচে NaOH, উপর থেকে H2SO4, এবার এই পদার্থের, এই NaOH এর মধ্যে আমি অন্য একটা তৃতীয় পদার্থ মিশিয়ে দিচ্ছি, যাকে বলছি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা মিশিয়ে দিলাম, ওর একটা কালার হয়, একটু পরেই দেখাবো তোমাদের প্র্যাকটিক্যালি, কালার হয়, মিশিয়ে দিলাম, দিয়ে যখন আমি H2SO4 দিচ্ছি, ঠিক যে মুহূর্তে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, ওই ইন্ডিকেটরের বর্ণ চেঞ্জ হয়ে যাবে। যেই বর্ণ চেঞ্জ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে না, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে নির্দেশক কি, যে পদার্থ অ্যাসিড ক্ষার বা প্রশমন দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে, নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে। তাহলে প্রশমন ক্ষণ মানে কি, যে মুহূর্তে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে বা একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, এই শব্দটাকে বিজ্ঞানের ভাষায় বললে প্রশমিত করে দিচ্ছে, আর যদি তোমরা বলো কমপ্লিট হয়ে যাচ্ছে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এটাকেও তোমরা এইভাবে ভাবতে পারো। তো দেখো, তাদেরকে আমরা কি বলি, নির্দেশক বলি বা ইন্ডিকেটর বলি। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। চলো এইবার দেখো, কিছু নির্দেশকের নাম চলে এসছে, লিটমাস, ফেনপথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। বলছে লিটমাস, এটা একটা নির্দেশক আমার কাছে রয়েছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কি জানি না, দেখতে পাবে নিশ্চয়ই, ধীরে ধীরে দেখাবো। এটা হচ্ছে নির্দেশক, এটা হচ্ছে লিটমাস। বলছে এই লিটমাস যদি অ্যাসিডের মধ্যে দিই, লাল হয়ে যাবে। ফেনপথ্যালিন যদি অ্যাসিডের মধ্যে দিই, বর্ণহীন হয়ে যাবে, এমনিতেই ফেনপথ্যালিন বর্ণহীন। মিথাইল অরেঞ্জ এ হয়ে যাবে লালচে গোলাপি, আর মিথাইল রেড অ্যাসিডের দিলে কি হয়ে যাবে, লাল। তো চলো আমরা এটা একটু দেখে নিই, এই নির্দেশকগুলো কেমন ভাবে কালার পরিবর্তন করছে। দেখো এখানে আমার কাছে রয়েছে, আমি এখানে এই যে টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে আমি নিয়েছি নাইট্রিক অ্যাসিড, এবং দেখো বলছে লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়। ঠিক আছে, লাল হয়ে যায়, অসাধারণ লাগবে। দেখো এটা কি আছে আমার হাতে, কি আছে এটা লিটমাস, এটা একটা ইন্ডিকেটর, নির্দেশক। আমি এই নির্দেশকটাকে দেখো, আমি এই নির্দেশকটাকে দেখো, এই লিটমাসকে আমি দেখো, এই লিটমাসকে আমি অ্যাসিড দ্রবণে দিচ্ছি। দেখো কেমন কালার এসে আসে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরার সামনে ধরছি, দেখো দেখো আমি দিয়েছিলাম নীল, এখানে অ্যাসিড রয়েছে, নাইট্রিক অ্যাসিড, তাই কেমন কালার দেখাচ্ছে, লাল কালার দেখাচ্ছে, তাই না? লিটমাস অ্যাসিড দ্রবণে কেমন হয়ে যায়, লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়। কখনোই ভুলবে না, আরো দিচ্ছি, দেখো আরো দিচ্ছি, দেখো দেখো ভালো করে দেখো, নীল কালার, হ্যাঁ, এর মধ্যে গিয়ে কেমন কালার হয়ে যাচ্ছে, লিটমাস কেমন কালার হয়ে যাচ্ছে বলো, কেমন কালার হয়ে যাচ্ছে, কেমন কালার, এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করছি। দেখো
দেখো লাল কালার হয়ে গেছে, একদম রেড কালার আসছে। ওকে, রেড কালার আসছে, লাল কালার। তাহলে অ্যাসিড দ্রবণে কি হয়, অ্যাসিড দ্রবণে লিটমাস, নীল লিটমাস কি হয়ে যায়, লিটমাস লাল হয়ে গেল, লাল। এবার দেখো আমি ফের বর্ণহীনটা দেবো না, মিথাইল অরেঞ্জ। দেখো আমার কাছে মিথাইল অরেঞ্জও রয়েছে, মিথাইল অরেঞ্জ, এটা হলো কি মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটার। আমি মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটার আমি যদি দেখো মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর যদি আমি অ্যাসিডে দিই, গোলাপি কালার, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ লালচে গোলাপি, তবে তোমাকে দুটোই লাল বলে মনে হবে, বাট দেখো এটা লালচে গোলাপি টাইপের একটা কালার চলে এসছে। তাহলে মিথাইল অরেঞ্জ যদি আমরা অ্যাসিড দ্রবণে দিই তাহলে কেমন কালার হয়ে যাবে, লালচে গোলাপি কালার। ওকে, চলো আচ্ছা, আর কি রয়েছে, মিথাইল রেড। আচ্ছা, মিথাইল রেড এটাকেও যদি আমরা অ্যাসিড দ্রবণে ব্যবহার করি, মিথাইল রেডকে যদি আমরা দেখো একদম গাঢ় ডিপ লাল, মিথাইল রেড এটাকে দেখো একদম ডিপ লাল, যেটাকে বলে একদম গাঢ় লাল, দেখতে পাচ্ছ কি গাঢ় লাল। চলো তাহলে আমি তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই। দেখো খেয়াল করে দেখো, প্রথমে নিয়েছিলাম লিটমাস হয়ে গেছিল লাল, তারপরে আমরা ফেনপথ্যালিন নিয়ে নিই, মিথাইল অরেঞ্জ দিয়েছিলাম গোলাপি, এবং তারপরে আমরা মিথাইল রেড নিলাম, একদম গাঢ় লাল কালার হয়ে গেল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে অ্যাসিড দ্রবণে এইরকম হয়। এইবার আমরা প্রশমন দ্রবণটা, ঠিক আছে প্রশমন দ্রবণটা ছেড়ে দিচ্ছি। তাহলে এই একই রকম ভাবে ইন্ডিকেটর গুলিকে আমরা যদি লিটমাসকে প্রশমন দ্রবণে আমরা যদি ব্যবহার করি, লিটমাসকে প্রশমন দ্রবণে ব্যবহার করলে হবে বেগুনি, হ্যাঁ। ফেনপথ্যালিন হয়ে যাবে কেমন কালার প্রশমন দ্রবণে, বর্ণহীন। মিথাইল অরেঞ্জ কেমন হয়ে যাবে, কমলা। মিথাইল রেড কেমন হয়ে যাবে, কমলা। এবার এই লিটমাস দ্রবণ যদি আমরা ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করি তাহলে হবে নীল, ফেনপথ্যালিন ব্যবহার করলে হবে গোলাপি, মিথাইল অরেঞ্জ ব্যবহার করলে হবে হলুদ, মিথাইল রেড যদি ক্ষার দ্রবণে ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে, ক্ষারীয় দ্রবণে ব্যবহার করলে এটা হয়ে যাবে কেমন, হলুদ কালার। তাহলে তোমাদেরকে এগুলো পরীক্ষায় আসতে পারে যে কোন কোন নির্দেশক কোন কোন মাধ্যমে কেমন বর্ণ হয়। দেখো আমি তোমাদের ক্ষার দ্রবণে বর্ণটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ক্ষারীয় দ্রবণে কেমন বর্ণ হয়। দেখো দেখো তাহলে আমি এখানে দেখো একটা ক্ষার দ্রবণ নিয়েছি, ঠিক আছে, ক্ষার দ্রবণ ডিটারজেন্টের সলিউশন, আর কিছু নয়। এইখানে আমি এবার দেখো ক্ষারীয় দ্রবণে মিথাইল রেড দিচ্ছি আমি, ঠিক আছে, মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। দেখো কেমন কালার হয়, কেমন কালার হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা চলো এটা দেখো, এখানে আমি কি নিয়েছি, দেখো এখানে আমার কাছে একটা ক্ষারীয় দ্রবণ রয়েছে, কি রয়েছে, ক্ষারীয় দ্রবণ। এর মধ্যে আমরা কি দেবো, এখানে আমরা দেবো ফেনপথ্যালিন। তাহলে ক্ষারীয় দ্রবণে ফেনপথ্যালিন নির্দেশক যদি দিয়ে দিই বর্ণ কেমন হয়ে যাবে, গোলাপি কালার হয়ে যাবে। তো চলো ফেনপথ্যালিন দিয়ে দিই, দেখি আমরা এখানে একটু কি হয়। ফেনপথ্যালিন দিয়ে দিচ্ছি, দেখো ওয়াও কেমন কালার হয়ে গেল, বলো। হ্যাঁ, গোলাপি বর্ণ, দেখো গোলাপি বর্ণ, ঠিক কিনা, গোলাপি বর্ণ হয়ে গেল। তাহলে আমরা যদি আর একটু নিয়ে নিচ্ছি, দেখো তাহলে আমরা ক্ষারীয় মাধ্যমে আমরা ফেনপথ্যালিন ইন্ডিকেটর দিলাম, খুব সুন্দর একটা গোলাপি কালার চলে এলো। তাহলে তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ফেনপথ্যালিন
ফেনফথ্যালিন ক্ষারীয় দ্রবণে কেমন বর্ণ ধারণ করে? গোলাপি কালার বর্ণ ধারণ করে, গোলাপি কালার বর্ণ ধারণ করে। চলো তাহলে বোঝা গেল কি কি হলো। তাহলে তোমরা এটা এখান থেকে কিন্তু এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমরা এগুলো কিন্তু মুখস্থ করে নেবে। চলো নেক্সট, কিছু প্রাকৃতিক নির্দেশক। আমরা যে এই যে চলাফেরা করি দৈনন্দিন জীবনে, আমাদের কিন্তু অনেক প্রাকৃতিক নির্দেশকের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এরকম প্রাকৃতিক নির্দেশক কি হয় স্যার, আপনি একটু বলে দিন, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। দেখো, বাড়িতে যে রান্না করে না হলুদ, এই হলুদ কালার হচ্ছে এক প্রকার প্রাকৃতিক নির্দেশক। এও কি করে, কি করে ক্ষারীয় দ্রবণকে চিনতে সাহায্য করে। আমরা যদি হলুদকে যদি ক্ষারীয় দ্রবণে আমরা যদি দিই, ক্ষার দ্রবণে যদি আমরা হলুদ অ্যাপ্লাই করি, তাহলে দেখবো তার বর্ণ হয়ে গেছে কেমন, লাল কালার। ঠিক আছে, চলো দেখো দেখো তোমাদের জন্যই নিয়ে এসেছি, দেখো ঠিক আছে। দেখো এইটা মনে করো, এটা এখানে রয়েছে কি ডিটারজেন্টের ক্ষারীয় দ্রবণ। আর দেখো আমার হাতে রয়েছে দেখো ইয়েলো কালার, দেখো হলুদ কালার, দেখো হলুদ কালারে কি হলুদের গুঁড়ো আছে। এবার আমি এখানে হালকা করে হলুদ দিয়ে দিলাম। এইবার দেখো তো হলুদের কালারটা কেমন হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। দেখো 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 হলুদটা কেমন কালার হয়ে গেল। হলুদ আর আছে কি, হলুদ কিন্তু আর নেই। দেখো হলুদের কালার চেঞ্জ হয়ে গিয়ে কেমন হয়ে গেছে, লাল কালারের হয়ে গেছে। অর্থাৎ ক্ষারীয় দ্রবণে কিন্তু আমাদের প্রাকৃতিক ইন্ডিকেটর হলুদ, তার বর্ণ কেমন হয়ে যায়, তার বর্ণ হয়ে যায় কিন্তু লাল। এবং কিছুক্ষণ পরে দেখবো আমরা এটা গাঢ় লাল হয়ে গেছে। দেখো খেয়াল করে দেখো হলুদের বর্ণ কেমন হয়ে গেল, হলুদের বর্ণ কিন্তু লাল হয়ে গেল। তাহলে এই হলুদ কি, হলুদ হলো কি প্রাকৃতিক ইন্ডিকেটর। একই রকম ভাবে তাহলে কি হলুদ, টিউমারিক পাউডার, হলুদ এটা প্রাকৃতিক। জবা ফুলের দ্রবণ যদি আমরা বানাই, তাহলে অ্যাসিড দ্রবণে ওর বর্ণ আলাদা হয়ে যাবে, ক্ষার দ্রবণে ওর বর্ণ আলাদা হয়ে যাবে। তাহলে এটা হলো কি কিছু প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ। চলো কিছু প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ। চলো নেক্সট, এইবার দেখো কাস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইডকে কি বলা হয়, কাস্টিক সোডা বলা হয়। এই সোডিয়াম হাইড্রক্সাইড সালফিউরিক অ্যাসিড এবং দেখো কাস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের শিল্পে ব্যবহার। যে এই ধরনের অ্যাসিডগুলো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সব আছে আমার কাছে, সব তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া দেখাবো, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে দেখাবো। দেখো যে কাস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড, সালফিউরিক, এদের ব্যবহার কি। দেখো সোডিয়াম হাইড্রক্সাইড কোথায় ব্যবহার করা হয়, সাবান শিল্পে, সাবান প্রস্তুতিতে, পেট্রোলিয়াম শোধনে, কৃত্রিম রেশম উৎপাদনে, কাগজ প্রস্তুতি, তোমরা খাতায় লেখো না কাগজে, সেই কাগজ প্রস্তুত করতে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়। ধাতব সোডিয়াম নিষ্কাশনে, আলকাতরা থেকে ফেনল জাতীয় পদার্থ প্রস্তুতিতে এবং বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করতে কাস্টিক সোডা ব্যবহার করা হয়। বোঝা গেল। চলো NaOH ব্যবহার করে। নেক্সট আমরা এবার দেখে নেব সালফিউরিক অ্যাসিড কোথায় কোথায় ব্যবহার করা হয়। কৃষি সার, এই যে আমরা চাষবাস করা হয় না, গ্রামের দিকে বিভিন্ন কৃষকেরা চাষবাস করেন, সেই চাষবাস করতে কৃষি কাজে সার হিসাবে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। পেট্রোলিয়াম শোধন, যে পেট্রোলিয়াম সমুদ্রের তলায় যে বিভিন্ন রকম তৈল উৎপাদন করা হয়, পেট্রোলিয়াম, সেখানে ব্যবহার করা হয়। স্টোরেজ, ব্যাটারিতে, তোমাদের অনেকের বাড়িতে ইনভার্টার আছে না, সেই ইনভার্টারের মধ্যে দেখবে যখন বলে জল ভরতে হবে, ইনভার্টারের জল শেষ হয়ে গেছে, তার মানে কি ওখানে সালফিউরিক অ্যাসিড ভরতে হয় ইনভার্টারের মধ্যে। ওকে, ডাইনামাইট, বিভিন্ন বিস্ফোরক পদার্থ, টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোট্রোলুইন বলা হয় একে, গান কটন প্রভৃতি বিস্ফোরক দ্রব্যে শিল্প উৎপাদনে H2SO4 ব্যবহার করা হয়। চলো নেক্সট, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়, সুতো শিল্প, রঞ্জন শিল্প, ট্যানিন শিল্প, ঔষধ শিল্পে, লোহার উপরে জিঙ্ক বা টিনের প্রলেপ দিতে, অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া প্রস্তুত করতে। অম্লরাজ কি, অম্লরাজ হলো HNO3 এবং HCl এদের মিশ্রণ, একে কি বলে, অম্লরাজ বলে। অর্থাৎ অম্লরাজ প্রস্তুত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিডের ব্যবহার কি, রেওন, সেলুলয়েড, কৃত্রিম সিল্ক প্রস্তুতিতে, অ্যামোনিয়াম নাইট্রেট সার প্রস্তুতিতে,
সোনা ও রূপার শোধনে সোনা রূপা যে নিষ্কাশন করা হয়, হ্যাঁ সোনা রূপা এগুলো তো এক প্রকার মেটাল ধাতু, ওগুলো যেখান থেকে নিষ্কাশন করা হয় সেখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। গান কটন, এখানেও টিএনটি প্রস্তুতিতে, বিভিন্ন বিস্ফোরক পদার্থ প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। চলো নেক্সট। তো দেখো আমরা এবার আলোচনা করব সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে। এই পদার্থগুলি, এই অ্যাসিডগুলি কোন কোন ধাতুর সাথে বিক্রিয়া করে, কোন কোন ধাতুর সাথে বিক্রিয়া করে না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে দেখাবো যে সালফিউরিক অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করে, কার সঙ্গে করে না, কেন করছে না এগুলো। তো তার আগে দেখো কয়েকটা ইনফরমেশন জেনে নাও যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়, পরীক্ষায় কিন্তু এমন প্রশ্ন আসতে পারে। এই সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়? অ্যাকুয়াফর্টিস বা শক্তিশালী জল বলা হয়। অর্থাৎ যে কোনো পদার্থ, যেমন জলের মধ্যে যে কোনো পদার্থ দ্রবীভূত হয়ে যায়, নাইট্রিক অ্যাসিড এত তীব্র অ্যাসিড, ওর মধ্যে যে কোনো পদার্থ দিলে কিন্তু গুলে যায়, এমনকি আমাদের শরীরের হাড়কেও গলিয়ে দিতে পারে। সেই জন্য বলা হয় কি যে অ্যাকুয়াফর্টিস হচ্ছে শক্তিশালী জল বলা হয় একে। ওকে চলো নেক্সট আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমাদের অনেকের কাছে এটা কঠিন বলে মনে হতে পারে, তবে আজকের পরে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণী, তোমরা বই খুললে দেখতে পাবে তোমাদের একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে, তার মধ্যে দেখো বলা হয় এরকম একটা সারণী পাবে, এবং এই সারণীটা কি, এই সারিটা তোমাকে মনে রাখতে হবে। উপরে আছে লিথিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি, টিন, লেড, হাইড্রোজেন। এই হাইড্রোজেন হলো স্ট্যান্ডার্ড, হাইড্রোজেন স্ট্যান্ডার্ড। হাইড্রোজেনের উপরে যারা আছে, তারা হাইড্রোজেনের উপরে যারা আছে তারা রাসায়নিকভাবে অনেক সক্রিয়, তারা রাসায়নিকভাবে অনেক বেশি সক্রিয়। আর হাইড্রোজেনের নিচে যারা আছে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তারা রাসায়নিকভাবে কি নিষ্ক্রিয়। তাহলে দেখো হাইড্রোজেনের যারা নিচে আছে তারা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, হাইড্রোজেনের যারা উপরে আছে তারা রাসায়নিকভাবে সক্রিয়। মজার ব্যাপার হলো তোমাকে এটাও মনে রাখতে হবে যে উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি, রাসায়নিক সক্রিয়তা ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে সবচেয়ে রাসায়নিকভাবে সক্রিয় কে? লিথিয়াম। দেখো হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, উপর থেকে নিচে নামলে রাসায়নিক সক্রিয়তা অর্থাৎ বিক্রিয়া করার প্রবণতা হ্রাস পায়। আমি তোমাদের এখান থেকে একটা এক্সপেরিমেন্ট দেখাবো যাতে করে তোমরা খুব সহজে এটা সারা জীবন, যতদিন তোমরা বেঁচে থাকবে, যতদিন তোমরা বিজ্ঞানকে নিয়ে ভাববে, তোমরা যাতে মনে রাখতে পারো। তো দেখো কি কি আমরা এখানে ম্যাগনেসিয়াম, তার সাথে আমরা জিঙ্ক এবং আমরা কপার, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ কপার হাইড্রোজেনের নিচে আছে তাই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তবে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, সেটা পরে আসছি। কপার রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এবং আরো সকল ধাতু অনেকটাই সক্রিয় কপার এই AgAu অপেক্ষা। তো আমি তোমাদেরকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং কপারের বিক্রিয়া দেখাবো। তো দেখো ভীষণই মজা পেয়ে যাবে তোমরা। দেখো আমি এখানে তিনখানা টেস্ট টিউব নিয়েছি, ভালো করে অবজার্ভ করো। আমি এখানে তিনখানা টেস্ট টিউব নিয়েছি, দেখা যাচ্ছে তো? আর একটু সামনে সরে যাচ্ছি, এখানে আমি তিনখানা টেস্ট টিউব নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি এইখানে এই যে টেস্ট টিউবটা আছে প্রত্যেকটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কিন্তু প্রত্যেকটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আমি প্রথমটাতে কি দিলাম? কপার দিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ কোনো রাসায়নিক বিক্রিয়া করছে না, কোনো রাসায়নিক বিক্রিয়া করছে না। এইবার দেখো আমি এখানে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কি, এখানে দিচ্ছি আমি জিঙ্ক। দেখো সঙ্গে সঙ্গে দেখো হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, দেখো হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জিঙ্ক দিচ্ছি। দেখো এটাতে জিঙ্ক, দেখো দুটো থেকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে না? তাহলে জিঙ্ক এবং আমাদের ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম এরা কিন্তু কি হচ্ছে, এরা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে। বাট কপার দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে না। কারণ কি দেখো,
কপার কোথায় আছে? কপার হাইড্রোজেনের নিচে আছে, তাই ও রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই কপার বিক্রিয়া করছে না। কিন্তু কিন্তু দেখো জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের অনেক উপরে আছে, তাই এরা রাসায়নিকভাবে অনেক সক্রিয়। এবং জিঙ্কের দিকে দেখো, জিঙ্ক দেখো খুব খুব সক্রিয়ভাবে বিক্রিয়া করার চেষ্টা করছে, ও এখনো কিন্তু অ্যাক্টিভলি রিয়াকশন করে যাচ্ছে জিঙ্ক। বাট ম্যাগনেসিয়াম দেখো অতটা কিন্তু ভালোভাবে, অতটা কিন্তু জিঙ্ক নিচে আছে, জিঙ্ক নিচে আছে, তাই জিঙ্কের সক্রিয়তা কিন্তু কম, ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি। তাই ম্যাগনেসিয়াম কি দেখো, ম্যাগনেসিয়াম কিন্তু অনেকক্ষণ ধরে বিক্রিয়া করার চেষ্টা করলো এবং খুব দ্রুত বিক্রিয়া করার চেষ্টা করলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের উপরে থাকার কারণে ও বিক্রিয়া করতে পারছে না। বিক্রিয়া করতে পারছে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, বাট হাইড্রোজেনের নিচে কপার থাকার কারণে কপার রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়, তাই কপার কিন্তু বিক্রিয়া করেনি। ঠিক আছে, এবার মনে হতে পারে যে স্যার কপার কি তাহলে আদৌ বিক্রিয়া করবে না? হ্যাঁ, অবশ্যই বিক্রিয়া করবে কপার। কপার কার সঙ্গে বিক্রিয়া করবে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। নাইট্রিক অ্যাসিড অনেক তীব্র, তো দেখো কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া তোমাদেরকে দেখাই। ঠিক আছে, কপার কার সঙ্গে, আচ্ছা একটু পরে দেখাচ্ছি ওটা, ঠিক আছে, যখন কপার আসবে তখন দেখাবো। চলো, তাহলে তোমরা এটা বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে সিরিজ। হাইড্রোজেনের নিচে যারা আছে তারা রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়, হাইড্রোজেনের যারা উপরে আছে তারা রাসায়নিকভাবে অনেক সক্রিয়। চলো নেক্সট, চলো দেখে নিই আমরা সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। বলছে কার্বনেট এবং বাইকার্বনেটের যৌগের সঙ্গে বিক্রিয়া। বলছে সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে Na2SO4 কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। Na2SO4 কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। একই রকম ভাবে সোডিয়াম বাইকার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম বাইসালফেট এবং কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। দেখো তোমাদেরকে আমি এটা দেখাবো, তোমাদেরকে আমি এটা অবশ্যই দেখাবো। দেখো দেখো আমি এর মধ্যে নিয়েছি কি বলো, এর মধ্যে আমি নিয়েছি সোডিয়াম বাইকার্বনেট, এবং এখানে আমি কি দেব? এখানে আমি দেব সালফিউরিক অ্যাসিড। আমি এখানে কি দেব? আমি এখানে দেব সালফিউরিক অ্যাসিড। আমি এখানে কি দিচ্ছি? সালফিউরিক অ্যাসিড। দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কেমন কেমন একটা গাঁজা তৈরি হচ্ছে, এবং এর মধ্যে দিয়ে দেখো 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 কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে না? দেখো ফুটছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো দেখতে পাচ্ছ, দেখো কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে দেখো। ঠিক আছে, সোডিয়াম বাইসালফেট দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। দেখো তাহলে দেখো, তাহলে দেখলে তোমরা সোডিয়াম বাইকার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল, এবং তার শেষে বিক্রিয়া কমপ্লিট হলে তলায় কিছুটা জল জমে যায় এবং সোডিয়াম, এবং তার সাথে কি উৎপন্ন হয়? সোডিয়াম বাইসালফেট। ওকে, চলো যদি বলো যে এটা কিভাবে হচ্ছে সেটা একটা তোমাদেরকে দেখানো যেতে পারে। এই যে কার্বনেট আছে না CO3, এই CO3 কনভার্ট হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে, এবং এই সালফিউরিক অ্যাসিডের HSO4টাই সোডিয়াম বাইসালফেট উৎপন্ন করছে এবং বাকি অংশ জল তৈরি করছে। ওকে, চলো নেক্সট, ক্ষার বা ক্ষারের সাথে ক্ষারকের সাথে বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এবং সালফিউরিক অ্যাসিড দ্বিক্ষারীয় অ্যাসিড বলে অ্যাসিড লবণ ও সমিত লবণ উৎপন্ন করে। এটা মনে রেখো, অ্যাসিড লবণ ও সমিত লবণ উভয় উৎপন্ন করে। কিরকম ব্যাপার? দেখো সালফিউরিক অ্যাসিডে দেখো H2SO4, এই H2SO4 এর দেখো দ্বিক্ষারীয় অ্যাসিড মানে ও দুটো H+ আয়ন ছাড়তে পারে, তাই একে দ্বিক্ষারীয় অ্যাসিড বলে। তার মানে ও দুটো ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। দেখো সালফিউরিক অ্যাসিডে দুটো H+ আছে,
এইবার ও যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দিল, এই যে NaHSO4 উৎপন্ন করলো, দেখো এর মধ্যে এখনো একটা হাইড্রোজেন আছে যে H+ হয়ে নির্গত হতে পারে। আর Na2SO4 এখানে দেখো কোনো হাইড্রোজেন নেই, তার মানে কি ও আর H+ বর্জন করার কোনো চান্স নেই। তার মানে এই লবণটাকে কি বলা হচ্ছে, সুমিত লবণ বা প্রশমিত লবণ, অর্থাৎ এর মধ্যে কোনো H+ বর্জনের চান্স নেই। বাট এখানে দেখো একটা H+ বর্জনের চান্স আছে, তার মানে কি সোডিয়াম বাইসালফেট এবং সোডিয়াম সালফেট, একটা আম্লিক লবণ এবং একটা প্রশম লবণ। আম্লিক লবণ মানে কি, যে সকল লবণ এখনো H+ বর্জন করতে পারে, ঠিক আছে। আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া যেটা উৎপন্ন হয় তাকে তো লবণই বলে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি ধাতুর সঙ্গে বিক্রিয়া। একটু আগে তোমাদেরকে দেখালাম যে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে HCl এর কেমন ভাবে বিক্রিয়া হয়। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে সিমিলারলি ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একটু আগে যেটা HCl এর সাথে বিক্রিয়াটা দেখালাম তোমাদের, সিমিলারলি জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হচ্ছে, এই H2SO4, ঠিক আছে, এই Zn-টা যুক্ত হয়ে যাচ্ছে এই SO4 এর সাথে, হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে। ম্যাগনেসিয়াম যুক্ত হয়ে যাচ্ছে SO4 এর সাথে, হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থান করে, তাই কপার ঠান্ডা ও লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কারণ কপার তো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, ও হাইড্রোজেনের নিচে অবস্থান করছে, তাই কপার কিন্তু রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, তাই বিক্রিয়া করে না। কিন্তু যদি আমরা উত্তপ্ত করি, আমি এখানে উত্তপ্ত করে দেখালাম না তোমাদেরকে, যদি আমরা গরম করি, যদি আমরা এই মিশ্রণটাকে, না দেখো এখনো রয়েছে কপার, দেখো বিক্রিয়া করেছে, করেনি, কিন্তু এটাকে যদি হিট দিই, গরম করি, তাহলে কিন্তু কপারের সাথে যে কোনো অ্যাসিডের কিন্তু বিক্রিয়া হয়ে যাবে, কপারের সাথে যে কোনো অ্যাসিডের বিক্রিয়া হয়ে যাবে। তাহলে উষ্ণ ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম প্রত্যেকে বিক্রিয়া করে এবং ওই সকল ধাতুর সালফেট লবণ মানে এই যেগুলোকে সালফেট লবণ বলা হয়, ZnSO4, MgSO4, এই যে SO4 হয় না, এটাকে সালফেট বলা হয়। SO4 কে কি বলে, SO4 কে বলে সালফেট। তাহলে বায়ু দূষক এবং কি উৎপন্ন করে, বায়ু দূষক সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এটাই ইম্পর্টেন্ট, যে যদি আমরা উত্তপ্ত করি, যদি উত্তপ্ত না করি, একটু আগে যেটা দেখালাম, যদি উত্তপ্ত না করি, তাহলে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, আমি কি উত্তপ্ত করেছিলাম, করিনি, ওটা HCl নিয়েছিলাম, H2SO4 নিলেও সেম ঘটনা ঘটবে। তাহলে উত্তপ্ত যদি আমি না করি, তাহলে যে গ্যাসটা উৎপন্ন হবে, দ্যাট ইজ হাইড্রোজেন গ্যাস। আর যদি আমরা উত্তপ্ত করি, তখন যে গ্যাসটা উৎপন্ন হবে সেটা একটা বায়ু দূষক গ্যাস, সালফার ডাইঅক্সাইড। এর মনে রাখা তো ভেরি ইজি, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে উত্তপ্ত করলে, আর জিঙ্কের সাথে কি যুক্ত হয়ে যাচ্ছে, কি ZnSO4, আর তো জল তো উৎপন্ন হবেই প্রত্যেক ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে উত্তপ্ত করা হচ্ছে কেন, কারণ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে অবস্থান করছে, একটু আগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। চলো নেক্সট, হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম, কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড একই রকম ভাবে, একটু আগে যেটা তোমাদেরকে আমি দেখালাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড আবারও যদি তোমরা দেখতে চাও আমি তোমাদেরকে দেখাতে পারি। চলো দেখাই। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই, দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, দেখো একটা গ্যাস বেরোচ্ছে, দেখতে পাচ্ছ একটা গ্যাস বেরোচ্ছে, দেখো একটা গ্যাস বেরোচ্ছে না এখান থেকে, টেস্ট টিউব থেকে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা দিই, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা এখানে ব্যবহার করি, সোডিয়াম বাইকার্বনেটে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, দেখো যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, কি উৎপন্ন হচ্ছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেটের যদি বিক্রিয়া ঘটালে কি হবে, কার্বন ডাই অক্সাইড এবং আমরা জল পাবো। তোমরা দেখতে পেলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, ঠিক আছে। চলো একই রকম ভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা, ক্যালসিয়াম কার্বনেট মানে কি চুন, ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। নেক্সট, ক্ষারের সঙ্গে বিক্রিয়া,
যদি আমরা ক্ষার বা ক্ষারকের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড বা লবণ এবং জল উৎপন্ন হবে। দেখো NaOH ভেঙে গেলে কি হবে? NaOH ভেঙে গেলে হবে Na প্লাস OH মাইনাস। HCl ভেঙে গেলে কি হবে? H প্লাস Cl মাইনাস। H প্লাস এবং OH মাইনাস একে অপরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H প্লাস OH মাইনাস বিক্রিয়া করে উৎপন্ন করবে জল, এবং Na প্লাস আর Cl মাইনাস বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? NaCl। একই রকম ভাবে KOH ভেঙে গেলে কি হবে? K প্লাস OH মাইনাস, আর HCl ভেঙে গেলে কি হবে? H প্লাস Cl মাইনাস। এইবার দেখো এই H প্লাস আর OH মাইনাস উৎপন্ন করবে জল, আর K প্লাস Cl মাইনাস উৎপন্ন করবে কি? KCl। ঠিক আছে। সিমিলারলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও তাই, ভেঙে গেলে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস 2OH মাইনাস, তার সাথে কি উৎপন্ন হবে? 2H প্লাস 2Cl মাইনাস। এবার এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন করলো জল, আর এটা উৎপন্ন করছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে বোঝা গেল বিষয়টা। চলো নেক্সট, ধাতুর সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়াম ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটু আগেই দেখলাম HCl এর সাথে বিক্রিয়া। HCl এর সাথে যেমন ভাবে বিক্রিয়া হয় সালফিউরিক অ্যাসিডের সাথেও তেমন ভাবে বিক্রিয়া হয়। জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া জিঙ্ক ক্লোরাইডের, এবং দেখলে শুরুতে দেখিয়েছিলাম সাদা সাদা ধোঁয়া বেরোচ্ছিল, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থানকারী ধাতু কপার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কোন রকম বিক্রিয়া করে না, কিন্তু উত্তপ্ত করলে রাসায়নিক বিক্রিয়া হয়। উত্তপ্ত করলে, আবারও বলছি, উত্তপ্ত করলে রাসায়নিক বিক্রিয়া হবে। এখনো দেখো ও কিন্তু নর্মালি কোনো বিক্রিয়া করেনি, বাট উত্তপ্ত করলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হবে। তাহলে কি? ঠিক আছে। তাহলে কপারের সঙ্গে HCl এবং উত্তপ্ত করলে অক্সিজেন যদি অ্যাড হয় তাহলে CuCl2 আর জল উৎপন্ন হবে। ঠিক আছে। যারা বিক্রিয়া করতে চায় না উত্তপ্ত করলে তারা কিন্তু বিক্রিয়া করবে। চলো নেক্সট, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। সিমিলারলি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেটের বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড আর জল। অর্থাৎ কার্বনেট এই শব্দটা থাকলেই তোমরা ভেবে নেবে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং জল তো উৎপন্ন হবেই। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে কি উৎপন্ন হয়? NaNO3। কি উৎপন্ন হয়? NaNO3। যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি, এটা ভেঙে গেলে হবে 2Na প্লাস, আর এটা উৎপন্ন হবে CO3-2, আর HNO3 ভেঙে গেলে হবে H প্লাস আর NO3 মাইনাস। ঠিক আছে। তাহলে এই Na যুক্ত হয়ে যায় NO3 এর সাথে, তাহলে হয়ে যাচ্ছে এটা কি বলো? 2NaNO3, আর CO3-2 এইটা বিয়োজিত হয়ে গিয়ে উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড, আর এদিকে H প্লাস সাথে চলে যাচ্ছে একটা অক্সিজেন জল। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে, যে NO2CO3 ভেঙে গেল 2Na প্লাস CO3-2, আর HNO3 ভেঙে গিয়ে H প্লাস NO3 মাইনাস, এবং এরা একে অপরের সঙ্গে সবসময় মনে রাখবে নেগেটিভ পজিটিভের সাথে যুক্ত হয়। Na প্লাস চলে গেল NO3 এর সাথে, CO3-2 বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড, আর একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জল। সিমিলারলি ক্যালসিয়াম কার্বনেটের সাথে HNO3 এর বিক্রিয়া, CaNO3 এর হোল 2 তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং তার সঙ্গে জল উৎপন্ন করে। অর্থাৎ কার্বনেট বাইকার্বনেট, সেটা ক্যালসিয়াম হোক সোডিয়াম হোক, থাকলেই সেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে। চলো নেক্সট, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। NaOH এর সাথে HNO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সিমিলার প্রসেস। আবার NaOH ভেঙে গেলে কি হবে? Na প্লাস OH মাইনাস, আর HNO3 ভেঙে গেলে কি হবে? H প্লাস NO3 মাইনাস। এবার কিভাবে বিক্রিয়া হচ্ছে দেখো, এই Na যুক্ত হয়ে যাচ্ছে NO3 এর সাথে, তাহলে এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে কি? NaNO3, আর H প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে যাচ্ছে কার সাথে? উৎপন্ন হয়ে যাচ্ছে কি? জল। সিমিলারলি এটাও একই ঘটনা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HNO3 এর বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রেট NaNO3 আর তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে। ওকে। ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া তো দেখালাম তোমাদেরকে। তো দেখো এইবার আমরা যেটা শুরু করব, কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। কপার তো অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, HCl এর সঙ্গে বিক্রিয়া করে না সাধারণ অবস্থায়, H2SO4 এর সঙ্গেও করে না, বাট উত্তপ্ত ও গাঢ় HNO3 এর সঙ্গে কপারের বিক্রিয়ায় নীল বর্ণের কিউপিক নাইট্রেট
এবং বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করে। তাহলে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? CuNO3 এর হোল 2 তার সঙ্গে নাইট্রোজেন ডাই অক্সাইড বাদামি বর্ণের এবং জল উৎপন্ন হয়। যদিও এখানে কন্ডিশনটা উত্তপ্ত আছে, তাই উত্তপ্ত না করলেও গাঢ় HNO3 নিলেও কিন্তু বিক্রিয়াটি করে। তো চলো এটা একটু দেখে নিই আমরা বিক্রিয়াটা। দেখো আমি এখানে নিয়েছি কি, আমি এখানে নিয়েছি কিন্তু নাইট্রিক অ্যাসিড। এর মধ্যে কি আছে? নাইট্রিক অ্যাসিড। তার মধ্যে আমি কিছু পরিমাণ কপারের কুচি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই দেব। দেখো তাহলে আমি এখানে কি নিয়েছি? নাইট্রিক অ্যাসিড। আমার হাতে রয়েছে নাইট্রিক অ্যাসিড এবং এই হাতে রয়েছে কি? কপারের কুচি, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এবং আমি এখানে কপার দিয়ে দিলাম। দেখো বাদামি বর্ণের গ্যাস বেরোচ্ছে। এই বাদামি বর্ণের গ্যাসটা হচ্ছে NO2 গ্যাস। বাদামি বর্ণের গ্যাসটা কি? NO2 গ্যাস। তোমরা দেখতে পাচ্ছ বর্ণটা দেখো, বর্ণটা দেখো তোমরা। বাদামি বর্ণের গ্যাসটা কি? বাদামি বর্ণের গ্যাসটা কি? NO2 গ্যাস। দেখতে পাচ্ছ পুরো পাত্র জুড়ে বাদামি বর্ণের গ্যাস, NO2 গ্যাস। ওকে, এই NO2 গ্যাস, বাদামি বর্ণের যে গ্যাস বেরোচ্ছে এটা NO2 গ্যাস, এবং তলায় গ্রিন কালার, এটা নীল লেখা রয়েছে, তবে যেহেতু উত্তপ্ত করলে ওটা নীল কালার এসে যাবে। তো এই যে যেটা আমার হাতে রয়েছে তলায় দেখো গ্রিন কালারের, সেটা কি? CuNO3 এর হোল 2। আর এখানে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? বাদামি বর্ণের যে গ্যাস উৎপন্ন হচ্ছে এটা নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, এইবার এটাকে যদি আমরা লঘু নাইট্রিক অ্যাসিড, লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিড নিতাম, নাইট্রিক অ্যাসিডটা লঘু আর শীতল যদি নিতাম, তখন এখান থেকে যে গ্যাসটা বেরোতো সেই গ্যাসটা হতো কি? N2O। আমি তখন তোমাদেরকে এখানে পড়াতে পারতাম না, শুধু হাসতাম, শুধু হাসতাম। এটাকে কি বলা হয়? লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড। তাহলে যদি লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া ঘটিয়ে দিই তাহলে কি হবে? লাফিং গ্যাস। আমি না পড়িয়ে তখন শুধু হাসতে থাকতাম, বুঝতে পারলে? আমাকে দেখে তোমরাও ওদিক থেকে হাসতে। তো যাই হোক, তো এটাকে আর দেখানো হলো না। ঠিক আছে, চলো দেখো, ওটা দেখানো হলো না কারণ শীতল করতে হবে আমাকে। তাহলে যদি আমরা উত্তপ্ত ও গাঢ় HNO3 দিই তাহলে কি হবে? তাহলে উৎপন্ন হবে NO2, এবং যদি আমরা শীতল করি তাহলে উৎপন্ন হবে কি? N2O। বোঝা গেল কি বললাম? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো বিক্রিয়াটা। চলো নেক্সট, জিঙ্কের সঙ্গে বিক্রিয়া। জিঙ্কের সাথে যদি আমরা আবার HNO3 এর বিক্রিয়া ঘটাই তাহলে একই রকম ভাবে কি গ্যাস উৎপন্ন হবে? NO2 গ্যাস উৎপন্ন হবে। চলো এটাও দেখে নাও একবার, এটাও একবার দেখে নাও। জিঙ্কের সাথে যদি আমরা যদি এখানে জিঙ্কের সাথে HNO3 এর বিক্রিয়া ঘটাই, জিঙ্কের সাথে দেখো দেখো যদি আমরা জিঙ্কের সাথে HNO3 এর বিক্রিয়া ঘটাই, সিমিলার বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে। দেখতে পাচ্ছ সিমিলার বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হচ্ছে। আমি কিন্তু জিঙ্ক দিয়েছি, কপার দিইনি। তোমরা দেখতে পেয়েছো কপার কিন্তু আমি দিইনি, আমি কি দিয়েছি? জিঙ্ক দিয়েছি। তাহলে জিঙ্কের সাথে যদি আমরা HNO3 এর বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? NO2 গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। দেখতে পাচ্ছ বাদামি বর্ণে NO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। আমি কিন্তু জিঙ্ক ব্যবহার করেছি, কপার ব্যবহার করিনি। কপার ব্যবহার করলেও যে গ্যাস, জিঙ্ক ব্যবহার করলেও সেই গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং তলায় যেটা জমা হবে দেখো কি দ্রুত বিক্রিয়া ঘটছে এবং তাপ উৎপন্ন হচ্ছে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। ওকে, এবং লঘু ও শীতলের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে কি হবে? লঘু ও শীতলের সঙ্গে বিক্রিয়া করলে, যদি আমরা এই গাঢ় HNO3 এর সাথে বিক্রিয়া না করে যদি লঘু HNO3 এর সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্ক ZnNO3 এর হোল 2 এবং অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 উৎপন্ন হবে। ওকে, চলো তোমরা বুঝতে পারলে? যদি আমরা গাঢ় HNO3 এর সাথে বিক্রিয়া ঘটাই NO2 গ্যাস, আর যদি লঘুর সাথে বিক্রিয়া ঘটাই NH4NO3, আর বাকি তো এটা দুটোতেই কমন, উভয়ে জল উৎপন্ন হবে। চলো নেক্সট, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। আমরা আবারও ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটালে সিমিলার আমি আর দেখাচ্ছি না, সিমিলার ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি আমরা HNO3 বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড জল। ওকে, কিন্তু এখানে একটা এক্সেপশনাল কেস আছে। ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া, হাইড্রোজেন সাধারণত নির্গত হয় না। তাহলে কোন গ্যাস নির্গত হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড। কিন্তু কখনো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তবে
ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ দুটি অতি লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয়। যদি অতি লঘু, আমরা অতি লঘু নাইট্রিক অ্যাসিড, অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো চলো এটা দেখে নেওয়া যাক, এটা আমরা দেখে নেব, ঠিক আছে। আমরা দেখলাম যে গাঢ় HNO3 গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের কিন্তু ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় NO2 গ্যাস উৎপন্ন হচ্ছিল। তাহলে আমরা এতক্ষণ ধরে যতগুলি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখলাম প্রত্যেকটাতে NO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, বা কোথাও কোথাও আমি তোমাদেরকে বললাম N2O উৎপন্ন হবে। কিন্তু বলছে ম্যাগনেসিয়াম কখনো কখনো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয়, এবং ম্যাঙ্গানিজও লঘু HNO3 এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয়। তোমরা একটু আগে দেখলে NO2 গ্যাসের বর্ণ কেমন, NO2 গ্যাসের বর্ণ হচ্ছে বাদামি বর্ণের। এইবার দেখো আমি এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে আসছে, আমি এখানে যে দেখো ম্যাগনেসিয়ামটা ব্যবহার করেছি লঘু নাইট্রিক অ্যাসিডে, এখানে দেখো কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আর NO2 গ্যাস উৎপন্ন হচ্ছে না, ভালো করে খেয়াল করে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। এখানে কি উৎপন্ন হচ্ছে, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখো দেখো দেখতে পাচ্ছ এখানে কি উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখানে কি উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে কিন্তু হাইড্রোজেন গ্যাস। সেই বাদামি গ্যাসটা কিন্তু খুব কমই আসছে, বা নেই বললেই চলে। দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, দেখো এটা হাইড্রোজেন গ্যাস দিচ্ছে, সাদা বর্ণের গ্যাস। ওকে, এটা কিন্তু সাদা বর্ণের গ্যাস এবার দিচ্ছে। তাহলে আগে যেমন যে একটা বাদামি বর্ণের গ্যাস প্রচুর পরিমাণে বেরোচ্ছিল, খেয়াল করে দেখো হোয়াইট কালার একটা ফেনা তৈরি হচ্ছে, দেখো হোয়াইট কালার, ঠিক আছে, সাদা বর্ণের, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে আমরা যদি লঘু HNO3 এর সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। লঘু HNO3 এর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। চলো, সালফিউরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। চলো দেখো, বলছে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ, বলছে বেরিয়াম ক্লোরাইড BaCl2 এর জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড মেশালে, BaCl2 এর জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড মেশালে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে। তাহলে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইড মিশিয়ে দিয়ে যদি দেখি যে সাদা অধক্ষেপ তৈরি হচ্ছে, তাহলে আমরা বলবো সেটি সালফিউরিক অ্যাসিড ছিল। এই অধক্ষেপটি লঘু বা গাঢ় HCl বা HNO3 তে অদ্রাব্য, ঠিক আছে। তার মানে কি, প্রথমে আমরা কি নেব, একটা টেস্ট টিউবের মধ্যে কি নেব, গাঢ় সালফিউরিক অ্যাসিড নেব, নিয়ে তাতে বেরিয়াম ক্লোরাইড দেবো। বেরিয়াম ক্লোরাইড দিয়ে যদি দেখি যে সাদা অধক্ষেপ তৈরি হয়েছে, তাহলে আমরা বলবো সেটি সালফিউরিক অ্যাসিড ছিল, ঠিক আছে। তাহলে সেটা কি ছিল, সালফিউরিক অ্যাসিড ছিল। ওকে, চলো, সালফিউরিক অ্যাসিড ছিল। ওকে, চলো আমরা এবার আমি তোমাদেরকে এবার দেখাবো যে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ, কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণ করব। দেখো আমি প্রথমে কি করছি, এখানে কিছু পরিমাণ এই টেস্ট টিউবের মধ্যে কি নিচ্ছি, এই টেস্ট টিউবের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে নিলাম। কি নিয়ে নিলাম, এই টেস্ট টিউবের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। এই টেস্ট টিউবের মধ্যে আমি নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইবার দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমাকে সিলভার নাইট্রেটের দ্রবণ মেশাতে বলেছে। সিলভার নাইট্রেটের দ্রবণ মিশিয়ে যদি আমি দেখি যে সাদা অধক্ষেপ এসছে, তাহলে বলবো যে না, এই অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। আচ্ছা স্যার, আপনার কাছে কি সিলভার নাইট্রেট দ্রবণ আছে? হ্যাঁ, তোমাদের জন্য তো এগুলো করতেই হয়। তোমাদের জন্য, তোমরা ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ক্লাস করছো, তোমাদের জন্য তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে আমার কাছে রয়েছে এখানে সিলভার নাইট্রেট দ্রবণ। দেখো সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো দেখতে পাচ্ছ কি তোমরা, সিলভার নাইট্রেট একদম ক্যামেরার সামনে নিয়ে আছি। সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়ার সাথে সাথে দেখো সাদা অধক্ষেপ তৈরি হয়েছে। সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়ার সাথে সাথে সাদা অধক্ষেপ তৈরি হয়েছে। তাই এখানে কি বলা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা যদি AgNO3 বা সিলভার নাইট্রেট দ্রবণ দিই, তাহলে যদি সাদা অধক্ষেপ
আসে তাহলে ভাববো সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি আননোন থাকে আমাদের কাছে আর আমরা যদি আগে থেকে জানি যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণ দিলে এইরকম ভাবে সাদা অধক্ষেপ তৈরি হবে। তাহলে আমরা বুঝবো এটা কি ছিল, এটা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। চলো নেক্সট, চলো নেক্সট আমরা তাহলে বুঝে গেছো নিশ্চয়ই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। চলো, হ্যাঁ, এই যে সাদা অধক্ষেপটি তৈরি হলো, এটার নাম সিলভার ক্লোরাইড। এই যে সাদা অধক্ষেপ তৈরি হলো এটার নাম কি, এটার নাম সিলভার ক্লোরাইড। এবং এই সাদা অধক্ষেপটার মধ্যে যদি আমরা NH4OH দিয়ে দিই না, এই সাদা অধক্ষেপের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে কি হবে, এই সাদা অধক্ষেপটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়ে যাবে, গুলে গিয়ে যেমন লিকুইড নর্মাল জলের মতো হয়ে যাবে, ঠিক আছে, দ্রবীভূত হয়ে যাবে। চলো, তাহলে এটা নিশ্চয়ই বুঝে গেছো এই সিএল কিভাবে শনাক্তকরণ করা হয়। এইবার নাইট্রিক অ্যাসিডকে কিভাবে শনাক্তকরণ করা হয় এটাও আমার দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এর পারিপার্শ্বিক অনেক কিছু প্রয়োজন, তাই আমি দেখাতে পারলাম না। কি করা হয় বলা হচ্ছে যে এরকম একটা টেস্ট টিউব নেওয়া হয়, যেমন আমার কাছে রয়েছে অলরেডি অনেকগুলো টেস্ট টিউব। এরকম একটা টেস্ট টিউব নেওয়া হয় এবং এই রকম টেস্ট টিউবের মধ্যে কি দেওয়া হয়, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট কি দেওয়া হয়, FeSO4। এর মধ্যে কি দেওয়া হয়, FeSO4 বা ফেরাস সালফেট দেওয়ার পরে এইটাকে ঠান্ডা করা হয় এবং এর মধ্যে কি নেওয়া হয়, FeSO4 আর এই টেস্ট টিউবের মধ্যে আরেকটা কি নেওয়া হয়েছে, HNO3। এর মধ্যে কি নেওয়া হয়েছে, HNO3। তাহলে FeSO4 আর HNO3 এর মিশ্রণ নেওয়া হয়। তাহলে কি নেওয়া হয়, টেস্ট টিউবের মধ্যে ফেরাস সালফেট এবং HNO3 নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ নেওয়া হয়, নিয়ে সেই মিশ্রণটাকে প্রথমে ঠান্ডা করা হয়, ঠিক আছে। ঠান্ডা করার পরে এই নলের মধ্যে ড্রপ ওয়াইজ 1 থেকে 2 ফোঁটা এই টেস্ট টিউবের গা বেয়ে কি ছাড়া হয়, সালফিউরিক অ্যাসিড। এবং এই সালফিউরিক অ্যাসিড ভারী বলে ওর নিচে চলে যায় এবং মিশ্রণটি ঠান্ডা হলে অ্যাসিড ও দ্রবণের সংযোগ স্থলে বাদামি বর্ণের একটা রিং তৈরি হয়। অ্যাসিড এবং এই দ্রবণ মানে কি, মনে করো এই টেস্ট টিউব ছিল, নিচে মনে করো H2SO4 আছে, নিচে কি আছে H2SO4, আর উপরে মনে করো HNO3 আর তার সাথে FeSO4 আছে। দিয়ে এদের সংযোগ স্থলে একটা কেমন বর্ণ তৈরি হয়, সংযোগ স্থলে বাদামি বর্ণের রিং তৈরি হয়, এটাকে বলা হয় বলয় পরীক্ষা। আর যদি এরকম রিং তৈরি হয় তাহলে আমরা বলবো সেটা কি ছিল, সেটা ছিল আমাদের নাইট্রিক অ্যাসিড। তাহলে আরো একবার বলে দিচ্ছি, নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের মিশ্রণ নেওয়া হয় একটা টেস্ট টিউবের মধ্যে, নিয়ে সেটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে ধীরে ধীরে ড্রপ ওয়াইজ 1 থেকে 2 ফোঁটা সালফিউরিক অ্যাসিড ঢাললে সালফিউরিক অ্যাসিড নিচে চলে যায়, ওই যে ফেরাস সালফেট এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণটা উপরে চলে যায় এবং এই ফেরাস সালফেট এবং নাইট্রিক অ্যাসিড এই দুজনের যে দ্রবণ সেটা এবং তার তলায় যে সালফিউরিক অ্যাসিড আছে, এদের সংযোগ স্থলে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হয়। আর এই বলয় তৈরি হলে আমরা বলবো কি, যে অ্যাসিডটা যেটা আমরা নিয়েছিলাম সেটা নাইট্রিক অ্যাসিড ছিল। তাহলে এটাকে বলয় পরীক্ষা বলে এবং এই বলয়ের বর্ণ কেমন, বলয়ের বর্ণ বাদামি বর্ণের হয়। চলো নেক্সট, সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম। সোডিয়াম হাইড্রোক্সাইড কি, এটি একটি তীব্র ক্ষার, তাই এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। তোমরা সবাই জানো সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়া করে এইভাবে কি হয়, Na+OH- আর H+, তার সাথে Cl-। এবার কি হয়, Na+ আর Cl- করে NaCl আর H+OH- করে জল। বুঝতে পারলে তোমরা? তাহলে এইভাবে আমাদের কিন্তু তৈরি হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। দেখো, অ্যালুমিনিয়ামের সঙ্গে তীব্র ক্ষার NaOH এর উত্তপ্ত গাঢ় দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। এবং জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় তীব্র ক্ষার কাস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ় এবং উত্তপ্ত দ্রবণের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে জিঙ্কের সাথে যে কোনো ধাতুর সাথে অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়ায় সাধারণত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিছু কিছু জায়গাতে উৎপন্ন হয় না, যেমন নাইট্রিক অ্যাসিড তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেই না, কেবলমাত্র লঘু HNO3 এর সাথে জিঙ্কের বিক্রিয়ায় উৎপন্ন হয়, ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয়। বাকিগুলো কিন্তু ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করে। ওকে, চলো নেক্সট, অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার। এই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে পড়াতে গিয়ে বিভিন্ন অ্যাসিড ক্ষার ব্যবহার করেছি,
আগাম মানে গতকাল এই ইনস্ট্রুমেন্টগুলো এই রিয়েজেন্টগুলো যখন রেডি করছিলাম, একটা NaOH এর কৌটো থেকে NaOH আমার পায়ে পড়ে আর কি পায়ের সমস্ত লোম চলে গেছে, ঠিক আছে, এবং কাল দীর্ঘ সময় ধরে আমার পা জ্বালা করেছে। তো করেছে, বাট আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি, তোমরা যাতে ভালো করে শিখতে পারো, তো আমাকে তোদেরকে একটু কষ্ট করতেই হবে। তো তোমাদের জন্য একটু কষ্টই না হয় করলাম, ঠিক আছে। চলো, অ্যাসিড ও ক্ষার সেই জন্য কি নিরাপদে ব্যবহার করতে হবে। সেই নিরাপদে কিভাবে ব্যবহার করতে হবে, এই যে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট এখানে করলাম না, এই নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এখনো এদের ঢাকনাগুলো খোলা আছে, মুড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে, কারণ এখান থেকে একটা ঝাঁঝালো গ্যাস বেরোয় এবং সেগুলো নাকের মধ্যে যখন ঢোকে না প্রচন্ড জ্বালা করে। আমাকেও কিছুক্ষণ সময় জ্বালা করেছে, বাট তোমাদেরকে আমি শেখাতে চাই, তোমাদেরকে আমি পড়াতে চাই, সেই জন্য একটু জ্বালা করলেও সেটা আমাকে সহ্য করে নিতে হবে, কারণ তোমরা শিখতে পারছো, এটাই আমার কাছে বড় কথা। তো চলো, বলছে গাঢ় অ্যাসিড ঝাঁঝালো এবং অ্যাসিড থেকে নির্গত বাষ্প শ্বাসরোধী, এবং এই অ্যাসিড থেকে যে বাষ্প বেরোয় না, এই যে আমার কাছে রয়েছে এখানে বিভিন্ন রকম অ্যাসিড, এখান থেকে যে বাষ্প বেরোয় না, খুব ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, এগুলো ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। নজর দিতে হবে অ্যাসিড বাষ্প যাতে নাকে বা চোখে না ঢুকে যায়। সুতরাং গাঢ় অ্যাসিড নিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত দেহের কোনো অংশে পুড়লে সেটা কিন্তু পুড়েও যেতে পারে, এবং অ্যাসিড যদি তোমার হাতে লাগে না, তোমার হাত কিন্তু পুড়ে যেতে পারে, ঠিক আছে, তোমার হাত পুড়ে যেতে পারে। এটাকে কি বলা হয়? অ্যাসিড বার্ন বলা হয়। দেহের যে অংশে অ্যাসিড পড়বে সেই অংশে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। অ্যাসিড যদি পড়ে যায় সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে। তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষয়কারী পদার্থ, ত্বকের সংস্পর্শে এটি ত্বকের প্রোটিনকে নষ্ট করে। সেই জন্য আমার পায়ে যখন পড়েছিল, পায়ের লোমে তো প্রোটিন থাকে, সেগুলোকে নষ্ট করে দিয়েছে, এবং চামড়ার প্রোটিনকেও নষ্ট করতে পারে। বাট আমি দ্রুত তার যাতে করে এইটা লেবুর রস দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে, লেবুর রস দিয়ে আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম যাতে করে আমার ওই ক্ষতিকারক প্রভাবটা না থাকে। কারণ লেবুর রস দিয়ে কেন ধুইলাম? লেবু অ্যাসিড আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে গিয়ে নিউট্রালাইজড হয়ে যায়। ওকে, চলো তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড প্রভৃতি গাঢ় ক্ষার দ্রবণের সংস্পর্শে আসলে বিভিন্ন অংশ পুড়ে যেতে পারে। একে অ্যালকালি বার্ন বলে, ঠিক আছে। দেহের যে অংশে ক্ষার পড়বে সেই অংশে লেবুর রস দিয়ে ধুয়ে দিতে হবে। কি দিতে হবে? লেবুর রস দিয়ে। তাহলে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। আর যদি ক্ষার পড়ে তাহলে লেবুর রস দিয়ে ধুয়ে দিতে হবে। চলো নেক্সট, অ্যাসিড ও ক্ষারের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব। দেখো, জল না থাকলে, এটা আগেও বলেছিলাম যে আরহেনিয়াসের মত অনুযায়ী অ্যাসিডের মধ্যে জল দিলে তবেই সে অ্যাসিড হিসাবে কিন্তু কাজ করবে। ওকে, আর জল না দিলে সেটা কিন্তু অ্যাসিড হিসাবে কাজ করবে না। চলো, পিএইচ এর উপস্থাপনা। পিএইচ কি? এই পিএইচ হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। পিএইচ কি? পিএইচ এর মান থেকে আমরা জানতে পারি যে কোনো একটা পদার্থ সে অ্যাসিড না ক্ষার, সে অ্যাসিড নাকি ক্ষার। দেখো পিএইচ এর সংজ্ঞা কি, এর সংজ্ঞাটা আগে দেখে নি, তারপরে। পিএইচ এর অর্থ হলো মোটোনাইজড ডে হাইড্রোজেন, এটার অর্থ মানে ফুল ফর্ম, ঠিক আছে, পিএইচ এর ফুল ফর্ম, যার অর্থ H+ আয়নের ক্ষমতা। পিএইচ এর ডেফিনেশন কি? কোন দ্রবণের যতগুলি H+ আয়ন আছে, মনে করো কোনো একটা দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব 10⁻³ ঠিক আছে, তাহলে এর পিএইচ তোমরা ক্লাস 9-এ পড়ছো, লগের অঙ্ক জানো। তাহলে যদি আমি বোথ সাইড মাইনাস লগ দিয়ে গুণ করি, -log H+ সমান -log 10⁻³ তাহলে এই যে মাইনাস কোনো H+ আয়ন, যে কোনো একটা দ্রবণের মধ্যে কতটা H+ আয়ন আছে, সেই H+ এর আয়নের মানকে আমি যদি মাইনাস লগ দিয়ে গুণ করি তাহলে তাকে পিএইচ পাবো। তাহলে পিএইচ ইকুয়াল টু কি? পিএইচ ইকুয়াল টু -log of H+। ওকে, তাহলে তোমার H+ আয়নের মান কত? H+ আয়নের মান কত তোমার? 10⁻³ তাহলে তুমি এখানে কি বসালে বলো? -log 10⁻³। তাহলে -3 সামনে চলে আসলো 3 আর log 10, তাহলে log 10 এর মান কত? 1, তাহলে পিএইচ এর মান কত? 3। তাহলে কোনো একটা দ্রবণে H+ আয়নের যে গাঢ়ত্ব হবে, সেই গাঢ়ত্বকে যদি আমরা মাইনাস লগ দিয়ে গুণ করি তাহলে আমরা বলবো কি? সেই ভ্যালুটা হলো কি? পিএইচ। সেই ভ্যালুটা হলো পিএইচ, ঠিক আছে। চলো, এই পিএইচ এর মান 0 থেকে 14 হতে পারে। তাহলে পিএইচ এর মান কত হতে পারে? পিএইচ এর মান 0 থেকে 14 হতে পারে। পিএইচ যদি 7 হয় তাহলে দ্রবণ হবে প্রশম। তাহলে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেই দ্রবণটা অ্যাসিডও নয়, ক্ষারও নয়। পিএইচ এর মান যদি 7-এর থেকে
কমতে কমতে শূন্যের দিকে গেলে দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকে, অর্থাৎ দ্রবণটি আম্লিক চরিত্র। অর্থাৎ পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে সেটা হবে আম্লিক। পিএইচ এর মান যদি 7 থেকে বাড়তে থাকে 14 দিকে এগিয়ে গেলে সেই দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকে এবং সেটি ক্ষারীয় প্রকৃতির। মূল কথা হলো পিএইচ এর মান 7 থেকে বেশি হলে সেটি হবে ক্ষারীয়, পিএইচ এর মান 7 থেকে কম হলে সেটি হবে আম্লিক, এবং যত কম হবে তত বেশি আম্লিক, আর পিএইচ এর মান 7 হলে সেটি হবে কি প্রশম প্রকৃতির। অর্থাৎ এই যে পিএইচ এর যে একটা মান দেখো, মাঝখানে 0, একদিকে 14, একদিকে 7, অর্থাৎ এটা একটা স্কেল, অর্থাৎ পিএইচ এর একটা স্কেল। একটু পরে আমরা জানবো পিএইচ স্কেল, ঠিক আছে? তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে মনে করো কোনো একটা দ্রবণের, মনে করো কোনো একটা দ্রবণের, মনে করো H প্লাস আয়ন, এর গাঢ়ত্ব মনে করো 10 টু দি পাওয়ার -4, তাহলে পিএইচ কত হয়ে যাবে? তাহলে পিএইচ হয়ে যাবে কত? মাইনাস লগ 10 টু দি পাওয়ার -4, মানে পিএইচ হয়ে যাচ্ছে কত? 4। বোঝা গেল? মাইনাস লগ, এই উপরে পাওয়ারটা সামনে চলে আসবে, পুরো অঙ্ক ভালোই জানো নিশ্চয়ই। তাহলে 4, তাহলে বোঝা গেল কি বললাম? চলো নেক্সট দেখো পিএইচ স্কেল। পিএইচ স্কেল কি? কোন দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব যে স্কেল অনুযায়ী পিএইচ এর মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। অর্থাৎ যেমন সেন্টিমিটার স্কেল হয় না, দৈর্ঘ্য মাপার জন্য একটা স্কেল হয়, তেমনি দ্রবণের আম্লিকতা বা ক্ষারকত্ব মাপার জন্য একটা স্কেল হয়, সেটাকে বলা হয় কি পিএইচ স্কেল। তবে এটা বাজারে কিনতে পাওয়া যাবে না, কোনো প্লাস্টিকের স্কেল নয় এটা। ওকে, চলো তরল, বিভিন্ন তরলের কিছু পিএইচ এর মান দেওয়া আছে। দেখো বিশুদ্ধ জলের পিএইচ কত বলো? 7। নরম পানীয় আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই সেটা আম্লিক প্রকৃতির, দেখো 2.8 থেকে 4 এর মধ্যে হতে পারে। বৃষ্টির জলের পিএইচ কত? 5.6, অর্থাৎ বৃষ্টির জল কি প্রকৃতির? কিছুটা হলেও আম্লিক প্রকৃতির। ওকে, লেবুর রসের পিএইচ কত? 2.2 থেকে 2.4। মানুষের রক্ত কি দেখো? 7.4, মানুষের রক্ত পিএইচ কত? 7.4। মানুষের রক্ত দেখো কি প্রকৃতির হয়? মানুষের রক্ত কি প্রকৃতির হয়? ক্ষারীয় প্রকৃতির এবং মৃদু ক্ষারীয়। 7 হলে তো প্রশম, 7 থেকে সামান্য বেশি 7.4, তাই মৃদু ক্ষারীয়। মানুষের মুখ, এই যে আমাদের লালা গ্রন্থি, মানুষের মুখে যে লালা গ্রন্থি থাকে তার পিএইচ কত? 5 থেকে 8 এর মধ্যে পড়ছে, আম্লিক হতে পারে অথবা ক্ষারীয় হতে পারে। চলো পিএইচ পেপার দ্বারা অজ্ঞাত দ্রবণের পিএইচ এর নির্ণয়, ঠিক আছে? এটা তেমন ব্যাপার নয় কিছু, এরকম একটা পেপার কিনতে পাওয়া যায়, ঠিক আছে? পেপারের মধ্যে বিভিন্ন রকম কালার থাকে, লাল, বেগুনি, নীল, সবুজ, এবং প্রত্যেকটা কালারের জন্য একটা পিএইচ এর মান থাকে। যে কোনো একটা দ্রবণ যদি তার কালারটা এমন হয়ে যায় পিএইচ পেপারে, তাহলে তার পিএইচ এর মান এত, সে আম্লিক না ক্ষারীয় সেটা বোঝা যায়। অর্থাৎ পিএইচ পেপার হলো একটা বিশেষ পেপার, যে পেপারে বিভিন্ন রকম কালার থাকে এবং সেই কালারের জন্য বিভিন্ন রকম মান থাকে, এবং যে কালারটা আসবে টেস্ট করে আমরা দেখব, যে কালারটা আসবে পিএইচ এর মান সেটা হবে। দাঁতের ক্ষয়ের উপরে পিএইচ এর প্রভাব। দেখো আমরা অনেক কিছু মিষ্টি জাতীয় খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের দাঁতের মধ্যে বিভিন্ন রকম খাবার জমে থাকে, এবং এই জমে থাকার ফলে আমাদের দাঁতের মধ্যে, দাঁতের ফাঁকে মিষ্টি জাতীয় বা সুগার জাতীয় খাবার থাকলে এর মধ্যে জন্মানো কতগুলি ব্যাকটেরিয়া খাদ্যকে কিসে পরিণত করে? ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো দাঁতের মধ্যে জমে যাচ্ছে, এবং সেই দাঁতের মধ্যে জমে থাকা খাবার ল্যাকটিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এবং এই ল্যাকটিক অ্যাসিডে পরিণত হওয়ার ফলে ওর পিএইচ এর মান কি হচ্ছে? অ্যাসিডে পরিণত হলে পিএইচ এর মান কমে যাবে, পিএইচ এর মান কমে যায়। ফলে দাঁতের মূল উপাদান এনামেলের কঠিনতম পদার্থ বা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, এটা কি হয়ে যায়? আস্তে আস্তে ক্ষয় করে। একে কি করে দেয়? ক্ষয় করে দেয়। ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম ফসফেটের বিক্রিয়া দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়। তোমাদের ছোটবেলায় অনেকে বলতে না দাঁতে পোকা হয়েছে, দাঁতে পোকা, হ্যাঁ দাঁতে পোকা। অ্যাকচুয়ালি দাঁতে পোকা কি? তোমরা মিষ্টি জাতীয় খাবার, চকলেট জাতীয় খাবার বেশি খেতে, সেগুলো দাঁতে জমা থাকতো, জমা থাকার পরে সেই দাঁতের মধ্যে কি হতো? বিভিন্ন ব্যাকটেরিয়া সেগুলোকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দিত, সুগারকে, এবং এই ল্যাকটিক অ্যাসিডে পরিণত করার পরে দাঁত কি হতো? দাঁত ক্ষয় পেয়ে যেত। ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম ফসফেটের বিক্রিয়া দাঁত ক্ষয় পেয়ে যেত। প্রতিকার কি? প্রতিকার দাঁতের ক্ষয়রোধ মানে ক্ষয়রোধ থেকে বাঁচার জন্য পিএইচ এর মান 9, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির, যেহেতু আমরা যে খাবার খাচ্ছি সেটা অ্যাসিডে পরিণত হচ্ছে, তাহলে ওই অ্যাসিডের সাথে যদি ক্ষারের বিক্রিয়া হয়, তাহলে ক্ষারের বিক্রিয়া হলে কি হবে? ক্ষারের বিক্রিয়া হলে রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ, ক্ষারের বিক্রিয়া হলে কি হবে? ক্ষারের বিক্রিয়া হলে অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে দেবে, এবং অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে দেবে, এবং সেই জন্য টুথপেস্টটা ক্ষারীয় উপাদান বেশি থাকা প্রয়োজন, যাতে করে দাঁতের অ্যাসিডকে প্রশমিত করতে পারে। চলো নেক্সট
কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব কি? কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব আছে, কারণ পিএইচ এর মান কম হলে গাছের সালোক সংশ্লেষ ক্রিয়া হ্রাস পায়, অর্থাৎ গাছ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে খাদ্য তৈরি করবে সেটা হ্রাস পেয়ে যায়। সেই জন্য পিএইচ এর মান পিএইচ কম হলে মাটির মধ্যে কিছু ব্যাকটেরিয়া মরে গিয়ে উদ্ভিদের ক্ষতি হয়, এবং চাষবাসের জন্য কৃষিক্ষেত্রে জমির মাটির অনুকূল পিএইচ এর মাত্রা 6.5 থেকে 8, অর্থাৎ মাটির পিএইচ কত থেকে কতর মধ্যে হওয়ার কথা? 6.5 থেকে 8 এর মধ্যে হওয়ার কথা। যদি পিএইচ এর মান কমে যায় তখন কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না, এবং কি হয়, উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই কৃষিক্ষেত্রে কি করা হয়? চুন ব্যবহার করা হয়। কেন চুন ব্যবহার করা হয় তোমরা খেয়াল করে দেখো, এখানে পিএইচ এর মান দেখো 7 কাছাকাছি বা 7 থেকে বেশি, তার মানে এই ক্ষারীয় প্রকৃতির হওয়া দরকার। আর ক্ষারীয় প্রকৃতির হতে গেলে আমাকে কি করতে হবে? মাটির মধ্যে বেশি পরিমাণে ক্ষার জাতীয় পদার্থ দিতে হবে, ঠিক আছে? তাহলে পিএইচ এর মান হ্রাস পেলে মাটি শোধনের জন্য উপযুক্ত পরিমাণ চুন যোগ করে তা নিয়ন্ত্রণ করা হয়। একে কি বলে? লাইমিং দ্য সয়েল বলে। এই যে আমরা চুন ব্যবহার করে আমরা মাটিকে আরো কি করছি? উর্বর করার চেষ্টা করছি, পিএইচ এর মানকে বাড়ানোর চেষ্টা করছি। এই ঘটনাটাকে কি বলে? লাইমিং অফ সয়েল বলে, লাইমিং দ্য সয়েল। প্রতিকার কি? মাটির পিএইচ বৃদ্ধি পেলে ফেরিক সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট যোগ করে নিয়ন্ত্রণ করা হয়। ফেরিক সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট যোগ করে নিয়ন্ত্রিত করা হয়। চলো নেক্সট, মৎস্য চাষে একদম দেখবে গ্রামের দিকে দেখবে মাঝে মাঝে পুকুরের জল নষ্ট হয়ে গেলে চুন ছড়াচ্ছে, মানে কি? ওর পিএইচ কমে গেছে, জল আম্লিক হয়ে গেছে, তাই চুন ছড়িয়ে, চুন যেহেতু ক্ষারীয় পদার্থ তাই পিএইচকে বাড়ানোর চেষ্টা করা হয়। সামান্য ক্ষারযুক্ত জলে মাছ চাষ ভালো হয়, অর্থাৎ জলটা যদি ক্ষারীয় হয় তাহলে মাছ চাষ ভালো হয়। ফলে অতিরিক্ত আম্লিক জল মানে কি? পিএইচ এর মান কম, পিএইচ এর মান যত কম হবে সেটা আম্লিক, পিএইচ এর মান যত কম হবে আম্লিক। তাহলে অতিরিক্ত আম্লিক জলে মাছ চাষ ভালো হয় না, তাই জলে পিএইচ এর মান 11 এর উপরে হলে মাছ চাষ ভালো হয়। তাহলে পিএইচ এর মান কমে গেলে কেন পুকুরে চুন ছড়ানো হয় বুঝতে পারছো কি? তাহলে বোঝা গেল, এই জন্য জলাশয়ে কি করা হয়? জলাশয়ে চুন ছড়ানো হয়, ঠিক আছে? এই দেখো এখানে লেখা আছে জলে চুন মেশালে জলাশয়ে মাটির আম্লিকতা কমে গিয়ে পিএইচ এর সঠিক মানে পৌঁছায়। এবং মাছ চাষের জন্য জলাশয়ের জলের অনুকূল পিএইচ কত? 7.5 থেকে 8.5, দেখো ক্ষারীয়। আবার পিএইচ এর মান যদি 11 এর উপর হয় তখন কিন্তু মাছ মারা যেতে পারে। এই জন্য আমরা 11 নিচে রাখার চেষ্টা করতে হবে, এবং যাতে করে আম্লিকও না হয়ে যায়, সাথে তলায় না চলে যায়, সেটাও চেষ্টা করতে হবে। এইবার দেখো অক্সাইড কি? অক্সাইড মানে হলো কোনো ধাতু যখন বা কোনো পরমাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে তাকে অক্সাইড বলে। যেমন দেখো কার্বন ডাই অক্সাইড, চিনতে পারছো? এটা একটা অক্সাইড, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, তাই একে কার্বন ডাই অক্সাইড বলা হচ্ছে। তাহলে আম্লিক অক্সাইড, তাহলে অক্সাইড কি? তাহলে বোঝা গেল নিশ্চিত। তাহলে কোনো পরমাণু বা কোনো মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে বা যে তাকে আমরা কি বলি? অক্সাইড বলি। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ঠিক আছে, এগুলোকে অক্সাইড বলা হয়। সালফার ট্রাই অক্সাইড, SO3, হ্যাঁ, N2SO3, SO3, ঠিক আছে, হ্যাঁ, NO2, এগুলো সব অক্সাইড। তাহলে এই অক্সাইডের আবার বিভিন্ন প্রকৃতি হয়। কিছু কিছু অক্সাইড আম্লিক, কিছু কিছু অক্সাইড ক্ষারীয়, কিছু কিছু অক্সাইড প্রশম। দেখো আম্লিক অক্সাইড কাদেরকে বলা হয়? যেসব অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে আমরা আম্লিক অক্সাইড বলবো। দেখো ক্ষারের সাথে কে বিক্রিয়া করবে? যে আম্লিক, তো সে বিক্রিয়া করবে। তাহলে সেই সকল অক্সাইডকে আমরা আম্লিক অক্সাইড বলবো যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে। অ্যাসিড আর ক্ষার সবসময় রিয়াকশন করে, অ্যাসিড এবং ক্ষার। ওকে, চলো। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন করে, তো সেই জন্য কার্বন ডাই অক্সাইড আম্লিক অক্সাইড, কারণ ক্ষারের সাথে বিক্রিয়া করছে। চলো তাহলে নেক্সট আমরা দেখি কি আছে আমাদের জন্য ক্ষারকীয় অক্সাইড। তাহলে যে সকল অক্সাইড মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তারা ক্ষারীয় অক্সাইড। যে সকল অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে ক্ষারীয় অক্সাইড বলে। যেমন Na2O, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড। অর্থাৎ যে সকল অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তারা ক্ষার, কারণ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হয় সবসময়। আচ্ছা, Na2O এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাই ক্ষারীয়।
চলো নেক্সট, উভধর্মী অক্সাইড। যারা উভধর্মী মানে যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে তোমাদের এটা। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড মোনো অক্সাইড প্রভৃতি হলো উভধর্মী অক্সাইড। ঠিক আছে, তাহলে এরা অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি, স্যার অ্যাসিড আবার বৃষ্টি হয় নাকি? হ্যাঁ অবশ্যই, মাঝে মাঝে কি হয়, আকাশ থেকে বৃষ্টির জলের সাথে অ্যাসিড এসে পড়ে আমাদের পৃথিবীতে, তো এইটাকে বলে অ্যাসিড বৃষ্টি। কেন এমনটা হয় স্যার? অবশ্যই তোমাদেরকে বলবো কেন এমনটা হয়, ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যে আমরা এত প্রকৃতির সাথে আমরা এত খারাপ বিহেভিয়ার করি। এই খারাপ বিহেভিয়ারের কারণে এই ভূপৃষ্ঠ থেকে, এই পৃথিবী থেকে এমন কিছু গ্যাস আছে যেগুলো উৎপন্ন হয়ে আকাশে চলে যায়, সেগুলো আবার জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা মৃদু অ্যাসিড তৈরি করে, লঘু সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে, দিয়ে আমরা আমাদের ক্ষতিটাকে ডেকে আনছি। বৃষ্টির জলের সাথে ফ্রি অফ কস্ট আমরা নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, তো এইগুলোকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। দেখো অ্যাসিড বৃষ্টি মানুষের ক্রিয়াকর্মের সৃষ্টি বাতাসে মিশ্রিত কয়েকটি গ্যাস, কারা কারা? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তারা স্বাভাবিক আম্লিকতাকে যদি এমন মাত্রায় বৃদ্ধি করে যা জীবজগতের ক্ষতি সাধন করে, সেই বর্ধিত আম্লিকতা সম্পন্ন বৃষ্টিকে বলা হয় কি? অ্যাসিড বৃষ্টি। প্রকৃতপক্ষে অ্যাসিড বৃষ্টি প্রধানত সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রিত বৃষ্টি। তাহলে কি বললাম আমরা? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেসব কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো উপরে উঠে যাচ্ছে আকাশে, গিয়ে সেখানে বিভিন্ন কৌশলের মাধ্যমে জলের সঙ্গে বিক্রিয়া করে তারা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং আরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো উৎপন্ন করে। অ্যাসিড বৃষ্টির কারণ এবং অ্যাসিড বৃষ্টির রাসায়নিক বিক্রিয়া। দেখো বললাম বায়ুতে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি আম্লিক অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্নকারী কারখানা, বিভিন্ন কারখানা থেকে এই যে আমরা পৃথিবীতে বড় বড় ইন্ডাস্ট্রি বানিয়েছি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, সেই সমস্ত কারখানা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প বায়ুতে মিশে যায় এবং এই আম্লিক গ্যাসীয় অক্সাইডগুলি শিশির, তুষার, বৃষ্টিপাতের মাধ্যমে অ্যাসিড হয়ে পৃথিবীতে নেমে আসে। অভিশাপ হয়ে এক প্রকার বলা যেতে পারে। চলো দেখে নিই আমরা সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়। দেখো সালফার ডাইঅক্সাইড যে গ্যাস পৃথিবীতে তৈরি হচ্ছে, সেই সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয় এবং এই সালফার ট্রাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। একই রকম ভাবে ওজোন গ্যাস, ওজোন সালফার ডাইঅক্সাইড ওজোনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। আবার এই সালফার ট্রাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড দেয়। বোঝা গেল? একই রকম ভাবে নাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড এবং এটা আবার আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে NO2 তৈরি করে। আবার এই NO2 জলের সাথে বিক্রিয়া করে HNO2 এবং HNO3 তৈরি করে। তাহলে অ্যাসিড বৃষ্টিতে সব থেকে বেশি অবদানকার সালফিউরিক অ্যাসিডের, এরপরে কার? নাইট্রিক অ্যাসিডের। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে বৃষ্টির জলের মধ্যে। তাহলে তোমরা পড়তে পারে পরীক্ষায় যে কিভাবে অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিড তৈরি হয়, তাহলে তুমি বলবে যেমনটা আছে সালফিউরিক অ্যাসিড এইভাবে তৈরি হয়, নাইট্রিক অ্যাসিড এইভাবে তৈরি হয়। ওকে চলো নেক্সট, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। মাটি ও উদ্ভিদের উপরে এসে পড়ে, স্বাভাবিকভাবে পিএইচ এর পরিবর্তন হয়ে যায়, মানে ফলন কম হয়, উর্বরতা নষ্ট হয়ে যায়। জলজ প্রাণীর উপরে প্রভাব, অম্ল বৃষ্টির ফলে উৎপন্ন অম্ল অ্যাসিড মিশ্রিত জল পুকুর, খাল, হ্রদ, নদী বিভিন্ন জায়গায় পড়ে এবং ফলে জলজ জীব এবং জলজ উদ্ভিদের উৎপাদন ব্যাহত হয়। মানুষের উপরে প্রভাব, অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন ক্ষতিকারক ধাতব পদার্থ জলে দ্রবীভূত পানীয় জলের সঙ্গে দেহে প্রবেশ করে। আমরা যখন জলে স্নান করি, অনেকে পুকুরে স্নান করি, বৃষ্টির জল এসে যখন পুকুরে পড়ে সেই জল দূষিত হয়ে যায় এবং আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। এছাড়াও নানান রকমভাবে জল আমাদের শরীর, ওই দূষিত জল আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং শরীরে ক্ষতি হতে পারে। স্থাপত্য ও ইমারতের উপরে প্রভাব, দেখবে যে বলা হয় যে স্টোন ক্যান্সার বলে একে, এই অ্যাসিডগুলো এসে শ্বেত পাথরের তৈরি বিভিন্ন স্থাপত্যের উপরে পড়ছে। যেমন তাজমহল, এই অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহল কি হচ্ছে? ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত বিভিন্ন প্রকার ঘরবাড়ি, স্মৃতিসৌধ, ইমারত, তাজমহল এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো ঐতিহাসিক
স্থানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে। একে কি বলা হয়? এই যে অ্যাসিড বৃষ্টি এসে ক্যালসিয়াম, এই বিক্রিয়াটা কি দেখো, ক্যালসিয়াম কার্বনেট পাথর দিয়ে তৈরি, এই সমস্ত স্মৃতিসৌধগুলো পাথর দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, এবং এই ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে এবং এই ক্যালসিয়াম কার্বনেট ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ স্মৃতিসৌধগুলো যে পাথর দিয়ে তৈরি সেই পাথরগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফলে আমাদের এই সমস্ত ক্ষতি হচ্ছে দৈনন্দিন জীবনে। চলো, প্রশমন নিউট্রালাইজেশন কি দেখো, একটু শুরুতেই বলেছিলাম যখন তোমাদেরকে ইন্ডিকেটর পড়িয়েছিলাম যে অ্যাসিড এবং ক্ষার নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড নির্দিষ্ট পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে, নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড নির্দিষ্ট পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? এবং একটা সময় কি হয়, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে যে মুহূর্তে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি প্রশমন। যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্যাঙ্গ পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্গ পরিমাণ ক্ষারের সম্পূর্ণ বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ এবং জল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন হয়, যখন অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করে দিচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে? লবণ জল উৎপন্ন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে লবণ এবং জল উৎপন্ন করছে, ওই দ্রবণের মধ্যে আর কোনো অ্যাসিড বা ক্ষার নেই, সেই পরিমাণ সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। অর্থাৎ কমপ্লিট রিয়াকশন, সম্পূর্ণ অ্যাসিড সম্পূর্ণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে গেছে, একে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় যে মুহূর্তে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে দ্রবণটি প্রশম হয় সেই মুহূর্তকে বলা হয় প্রশমন ক্ষণ। অর্থাৎ যে মুহূর্তে অ্যাসিড এবং ক্ষার একে অপরের সঙ্গে বিক্রিয়া কমপ্লিট করে দিল সেই মুহূর্তটাকে বলা হচ্ছে কি প্রশমন ক্ষণ, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি প্রশমন ক্ষণ। আরে প্রশমন ক্ষণ চিনতে গেলে তোমাকে কি ব্যবহার করতে হবে? ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। প্রথমে অনেকগুলো ইন্ডিকেটর তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, ফেনপথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস, এগুলো সব দেখিয়েছি। সঠিক প্রশমন কোণ নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়? ট্রাইটেশন বলা হয়। আমরা প্রশমন কোণ নির্ণয় করব কিভাবে? ট্রাইটেশনের মাধ্যমে। তোমরা বড় হও, ট্রাইটেশন কি তখন বুঝতে পারবে। অ্যান্টাসিড, আমরা এবার কি নিয়ে আলোচনা করব বলো? অ্যান্টাসিড নিয়ে। আচ্ছা, অ্যান্টাসিড খুব মজার একটা ব্যাপার, অ্যাসিড ক্ষারের ব্যাপার অ্যান্টাসিড। দেখো, আমরা যখন আমাদের শরীরের মধ্যে না পাকস্থলী আছে, স্টমাক আছে, সেই পাকস্থলীর মধ্যে একটা ছোট্ট গ্ল্যান্ড আছে, সেখান থেকে কি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরে এরকম আছে না, আমাদের শরীরে এরকম পাকস্থলী, তো এই তো পাকস্থলী আমাদের পাকস্থলী, এর মধ্যে কি হয়, এখানে ছোট একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে HCl বের হয়। HCl এর কাজ কি? HCl এর কাজ হচ্ছে খাবারকে পরিপাক করা। এবার আমরা যখন অতিরিক্ত ভুলভাল খাবার খেয়ে ফেলি, নানান ধরনের খাবার, কোথায় মোগলাই, কোথায় রোল, কোথাও পিৎজা, কোথাও আমরা কি খেয়ে ফেলছি, কোথাও আমরা বার্গার, KFC চিকেন, তারপরে মোমো, রোল, হাবি জাবি যত সব বাজে খাবার পেটের মধ্যে চলে যাচ্ছে। যাওয়ার পরে ওগুলো তো পেটের মধ্যে গেলে হবে না, ওগুলো হজম করতে হবে। আর এই হজম করার জন্য কে দায়ী? কে হজম করতে সাহায্য করবে? তাকে ভালো করে মানে পাচন করতে সাহায্য করবে HCl। তোমরা বায়োলজিতে পড়েছো এই HCl। এবার যখন আমরা অনেক বেশি খাবার খেয়ে ফেলছি তখন অনেক বেশি HCl বেরোনোর চেষ্টা করবে। যেই অনেক বেশি HCl বেরিয়ে যাবে তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি, যাকে কি বলি অম্বল বা অম্লত্ব বলি, আমরা কি বলি অম্লত্ব হয়। তাহলে যখন আমরা এইরকম অতিরিক্ত বাজে খাবার খেয়ে ফেলি তখন পেটের মধ্যে অনেক পরিমাণে HCl এর ক্ষরণ ঘটে এবং পেটের মধ্যে HCl এর পরিমাণ বেড়ে যায়। তখন আমাদেরকে ওই HCl বেড়ে যাওয়ার ফলে পেটে যন্ত্রণা হয়, অনেক কিছু সমস্যা দেখা দেয়। তাই HCl কে প্রশমিত করার জন্য বাইরে থেকে আমরা একটা ক্ষারীয় পদার্থ খেতে হয়, যেটাকে আমরা কি বলি অ্যান্টাসিড, বা অ্যাসিডের বিপরীতে গিয়ে কাজ করবে। অ্যাসিড যে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে তাকে কি করবে? তাকে প্রতিরোধ করে দেবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যান্টাসিড। তাহলে যে সমস্ত ক্ষারীয় পদার্থ, এবং কি হতে হবে? অ্যান্টাসিড কি প্রকৃতি হতে হবে? ক্ষারীয় প্রকৃতির হতে হবে। কারণ কি অ্যাসিডকে প্রশমিত করতে গেলে ক্ষারই দরকার। তাহলে যে সমস্ত ক্ষারীয় পদার্থ পাকস্থলীতে প্রয়োজনের অতিরিক্ত উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে পাকস্থলী মধ্যস্থিত তরলের pH এর মাত্রাকে উপযুক্ত মাত্রায় ফিরিয়ে আনতে পারে, তাদেরকে আমরা কি বলি? অ্যান্টাসিড বলি। অ্যান্টাসিড দুই প্রকারের হয়, সিস্টেমেটিক অ্যান্টাসিড, নন সিস্টেমেটিক অ্যান্টাসিড। সিস্টেমেটিক অ্যান্টাসিড কাদের বলে? এই ধরনের অ্যান্টাসিড বিশেষ নিয়মে কাজ করে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে। এরা সহজেই দ্রবীভূত হয় এবং শোষিত হয়ে দেহের অ্যাসিড এবং ক্ষারের সমতার ভারসাম্যকে নষ্ট করে, যেমন সোডিয়াম বাইকার্বনেট। নন সিস্টেমেটিক
অ্যান্টাসিড কি? এই ধরনের অ্যান্টাসিড বিশেষ কোনো নিয়মে কাজ করে না, এগুলি অদ্রাব্য এবং খুব কম মাত্রায় শোষিত হয়, এরা ভালো অ্যাসিডিটির অ্যান্টাসিডের ওষুধ নয়। এর ফলে দেহের অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য নষ্ট হয় না, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এগুলো পেটের মধ্যে গেলে তেমন কিছু কাজ হবে না, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে না, ঠিকঠাকভাবে অ্যাসিডকে প্রশমিত করতে পারে না। কিন্তু সিস্টেমেটিক যারা, সোডিয়াম বাইকার্বনেট, আগেকার দিনে যখন আমরা অ্যাসিডিটির ওষুধ হয়নি, অ্যান্টাসিড তৈরি হয়নি, তখন মানুষের পেটে এরকম হলে তখন তারা কি খেত? সোডিয়াম বাইকার্বনেট খেত, যেটা আমার কাছে এখন রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, এই যে সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট খেয়ে তারা নিজেকে সুস্থ থাকার চেষ্টা করতো। বোঝা গেল তাহলে অ্যান্টাসিড কি? অর্থাৎ পেটের মধ্যে অ্যাসিডিটি হলে, বেশি অ্যাসিড উৎপন্ন হলে বাইরে থেকে যে ক্ষার আমরা শরীরের মধ্যে মেডিসিন হিসেবে প্রবেশ করাচ্ছি সেটাকে আমরা অ্যান্টাসিড বলি। চলো, লবণ কি? অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা অপর কোনো ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হলে যে যৌগ হয় তাকে কি বলে? তাকে লবণ বলে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো NaOH আর HCl, তাহলে HCl কি অ্যাসিড আর সোডিয়াম কি ধাতু, তাহলে যখন বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয়? NaCl উৎপন্ন হয় না, এটাই তো লবণ। তাহলে দেখো অ্যাসিডের এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে কি দিয়ে? সোডিয়াম দিয়ে, তাই আমরা একে কি বলছি? লবণ বলছি। অর্থাৎ কোনো একটা অ্যাসিডে এমন হাইড্রোজেন থাকে যে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয় কার দ্বারা? ধাতুর দ্বারা বা কোনো মূলক দ্বারা। যেমন মনে করো আমি যদি এখানে ব্যবহার করি HCl, তার সাথে যদি আমি মনে করি NH3, তাহলে উৎপন্ন হবে কি বলো? NH4Cl। তাহলে খেয়াল করে দেখো এই যে NH4, এই যে NH4, সরি, হ্যালো, এই যে NH4Cl, এই যে NH4, এই NH4টা দেখো এই হাইড্রোজেনের জায়গায় যেন প্রতিস্থাপিত হয়েছে, দেখো। তাহলে অ্যাসিডের হাইড্রোজেনের বদলে অন্য কোনো ধাতু হোক বা কোনো ধাতুধর্মী মূলক আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হলে যে যৌগ তৈরি করে তাকে আমরা কি বলি? লবণ বলি। ঠিক আছে? বা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া যেটা উৎপন্ন হয় তাকে লবণ বলি, এটাকেও ভাবতে পারো। লবণকে 3 ভাগে ভাগ করা হয়। লবণের ভাগ কয়টি? 3টি। একটাকে বলে কি? আচ্ছা, ধমিত নয় শমিত লবণ বা নরমাল সল্ট। অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হলে, দেখো তো সালফিউরিক অ্যাসিডের সাথে NaOH এর বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিডে দেখো এই অ্যাসিডের কটা হাইড্রোজেন আছে? 2টো। ওর জায়গায় কটা সোডিয়াম যুক্ত হয়েছে? 2টো। তার মানে এটা হয়ে গেল কি? শমিত লবণ বা নরমাল সল্ট। অর্থাৎ যতগুলি হাইড্রোজেন আছে অ্যাসিডের মধ্যে সবগুলো চলে গিয়ে যদি সবগুলো ধাতু ওখানে প্রবেশ করে যায় সেটাকে আমরা বলবো শমিত লবণ। তাহলে NO2SO4 একটা শমিত লবণ বা নরমাল সল্ট। আম্লিক লবণ কি? দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? NaHSO4। তাহলে এখানে দেখো এখনো কিন্তু একটা হাইড্রোজেন আছে যে কি উৎপন্ন করতে পারে? H+ আয়ন উৎপন্ন করতে পারে। তার মানে কি সম্পূর্ণ হাইড্রোজেন সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়নি বা কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়নি, সেই জন্য এটাকে কি বলবো? আম্লিক লবণ। বলছে অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে কি বলে? আম্লিক লবণ বলে। একে আবার কি বায়ু লবণও বলা হয়। চলো নেক্সট, ক্ষারকীয় লবণ। কোন ক্ষারকের হাইড্রক্সিল মূলক অধাতু বা অ্যাসিড মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে ক্ষারকীয় লবণ বলে। যেমন এগুলো এখান থেকে মনে রাখো, ততটা ইম্পর্টেন্ট নয়। কপার কার্বনেট, ক্ষারকীয় লেড ক্লোরাইড, ক্ষারকীয় জিঙ্ক ক্লোরাইড, এগুলো। ঠিক আছে? আর কি আছে? আর কিছু নেই। চলো তাহলে এখানেই শেষ করলাম তোমাদের অ্যাসিড ও ক্ষার। আশা করি পরীক্ষার আগে এই ভিডিও, এই ক্লাস তোমাদের ভীষণ কাজে লাগবে এবং তোমরা সম্পূর্ণটা রিভিশন করো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুদেরকে এই সুন্দর ক্লাসটি দেখতে সাহায্য করো। নিশ্চয়ই তোমারও উপকার হোক, অন্যেরও উপকার হোক। আমরা মানুষ হিসাবে একে অপরের সাথে মানবিক হয়ে উঠি, নিজেও শিখি, অন্যকেও শিখতে সাহায্য করি এবং পারলে শিখিও, পড়িও, বলো বন্ধুদেরকে। যত অপরকে বলবে তুমি, যত অপরকে শেখাবে, নিজের জ্ঞান বাড়বে। নিজে শেখো, অন্যকেও শিখতে সাহায্য করো, ভালো করে পড়াশোনা করো। সকলকে অনেক ধন্যবাদ।